আজকে সকাল থেকে বাড়িতে বেশ তোড়ঝোড় চলতেছে। মাকে দেখলাম বেশ রান্নাঘরে ব্যস্ত, কাজের খালাও মাকে বেশ সাহায্য করতেছে। মা আপুকে হচ্ছে বারবার বলতেছিল তুই হচ্ছে ঘরদোর গোছা, ফ্রেশ হ, রেডি হ। তো আমি দুই একবার জিজ্ঞেস করেছিলাম মাকে যে কী কী অবস্থা, বললো মেহমান আসবে। ঠিক আছে, মেহমান আসতেই পারে, তবে আমার জন্য আজকে কড়া নিষেধাজ্ঞা, আমি যাতে ঘরের বাইরে না যাই এবং এরকম অদ্ভুত কাপড় চোপড় পরে যাতে না ঘুরি। তো ও আমি আমার নাম মেহেরুন্নেসা টুম্পা। আমরা দুই বোন। আমি বাড়ির ছোটো মেয়ে। আমার তেমন একটা ভালো কোনো রেকর্ড নাই কোনো কিছুতে, না তো ঘরের কোনো কাজ করতে পারি, না হচ্ছে পড়াশোনায় তো একেবারেই ভালো না। কোনো রকমের প্রতি বেলায় হচ্ছে টেনে টুনে পাশ করা, প্রতি সাবজেক্টে টেনে টুনে পাশ করা, এরকম একটা অবস্থা। যাই হোক, কী করার। কিন্তু আমার বেশ ভালো রেকর্ড আছে। আমি ছেলেদের সাথে খুব ভালো ক্রিকেট খেলতে পারি, আমি খুব ভালো র্যাকেট খেলতে পারি, সব খেলা ছেলেদের সাথে আমি সমান হয়ে ওদের চেয়ে ভালো খেলি। এটা আমার বেশ রেকর্ড আছে। আমি কিন্তু একটু লেখালেখিও করতে পারি বেশ, সেটাতেও অনেকে হচ্ছে এই কারণে আমাকে বেশ পছন্দ করে। কিন্তু আমার এই দুরন্তপনাটা কারোই পছন্দ না। আমার বাবা যতটুকু মেনে নেয়, মা তো দুই চোখে আমাকে সহ্য করতে পারে না, এরকম একটা অবস্থা। যাই হোক, তো মা নিষেধ করছে আজকে বাড়ি থেকে বের হওয়া যাবে না, আজকে বাড়িতে মেহমান আসবে। হঠাৎ করে বাইরে থেকে দেখলাম যে আচারওয়ালা ডাকতেছে। এখন তো আর ঘরে বসে থাকার কোনো মানেই হয় না, তাড়াতাড়ি চলে গেলাম আচার খাওয়ার জন্য। তো আমি নিচে নামতে নামতে লোকটা হচ্ছে চলে গেছে অনেকখানি দূরে। তো আমি দৌড়ে ওখানে গেলাম, গিয়ে ওখান থেকে তেঁতুল কিনে দাঁড়ায় দাঁড়ায় চেটে চেটে খাচ্ছিলাম। এর মাঝে দেখলাম বেশ বড় একটা গাড়ি আমাদের হচ্ছে রাস্তাটাতে ঢুকতেছে। তো ওই সময় প্রায় দুপুরের সময় হয়ে গেছে, সে কারণে হচ্ছে হয়তো বা রাস্তায় কোনো মানুষজনও একটু কমই ছিল। তো গাড়িটা দেখলাম থামলো এবং আমার কাছে একটা লোক আসলো। লোকটা মোটামুটি 30 বছর বয়স হবে, এই লম্বা, সাদা একটা পাঞ্জাবি পরনে, চশমা পরে, চশমার নিচ দিয়ে কেমনভাবে তাকায়। সে এসে আমাকে হচ্ছে জিজ্ঞেস করলো, রফিকুল ইসলামের বাড়িটা কোনটা বলতে পারবেন? তা আমি বললাম যে কেন, রফিকুল ইসলামের বাড়িতে কী কাজ? বলে সেটা তো আপনাকে বলা যাবে না, আপনি একটু জানলে বাড়িটা দেখায় দেন। কেন বলা যাবে না? না বললে আমিও বাড়ি দেখাই দিব না। সে বলতেছে যে রফিকুল ইসলামের মেয়েকে দেখতে আসছি। ও, তখন আমি জানতে পারলাম কোন মেয়েকে, আবার আমাকে তো দেখতে আসে নাই। আবার ভাবলাম না, আমাকে কি দেখবে, বড় আপুকে হয়তো দেখতে আসছে। তখন আমি তাকে মানে ইনায় বিনায় অন্য কথা বলতে থাকলাম, জানেন আজকে আমারও বিয়ে হওয়ার কথা ছিল, আমি একটা ছেলের সাথে প্রেম করি। তো লোকটা আমাকে বলছিল এখানে দাঁড়ায় দাঁড়ায় তেঁতুল খেলে এসে নিয়ে যাবে। সে কখন থেকে তেঁতুল খাচ্ছে আর অপেক্ষা করছে, এখন অবধি আসলো না। মনে হয় বিয়েটা আমার আর হবে না। তো সে আমাকে খুব অদ্ভুত একটা লুক দিল এবং বলল, ফালতু মেয়ে কোথাকার, রাস্তার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় বেশি কথা বলে। এটা বলে সে চলে গেল। আমি আর রফিকুল ইসলামের বাড়িটা তো আর দেখাইলাম না। একটু সামনে যাওয়ার পরে এক লোককে দেখলো, ওনাকে জিজ্ঞেস করলো, তো উনি আঙুল দিয়ে দেখাই দিল এই বাড়িটা। এরপরে যখন দেখলাম মেহমান বাড়ির সামনে চলে আসছে, তার মানে এদেরই আসার কথা ছিল। আমি আর কোনো দিকে কিছু চিন্তা ভাবনা না করে দৌড়ে বাড়িতে ঢুকলাম এবং খুব আস্তে করে উপরে চলে গেলাম। এখন গিয়ে আমি জানতে পারলাম যে এনারা আমার বড় আপুকে দেখতে আসছে। উপরে গিয়ে দেখলাম বড় আপু রেডি হচ্ছে। মা আমাকে দেখে বেশ চোখ গরম করলেন আমি বাইরে থেকে আসছি এটা বুঝতে পেরে। তখন মা আমাকে বললেন চেঞ্জ করার জন্য। আমার পরনে ছিল স্কার্ট আর টপস, তো মেহমানদের সামনে তো 3 পিস পরে যেতে হবে। মা চোখ গরম করলেন, আমি উপরে গিয়ে 3 পিস পরে রেডি টেডি হয়ে নিচে নামলাম। নামার পরে আমি হচ্ছে জানতে পারলাম এই লোকের নাম হচ্ছে ঈশান চৌধুরী। ইনি আর এনার মা, আর এনার একটা বোন আছে, বোনের বিয়ে হয়ে গেছে। এনাদের হচ্ছে 3 জনের সংসার, বোনটাকে বিয়ে দিয়ে দিছে। এখন উনি আর ওনার মা খুব ভালো একটা সরকারি চাকরি করেন এবং খুব নাম করা সরকারি অফিসার উনি আর কি, খুব বড় পদের। তো ওনার মা হচ্ছে আমার আপুকে, আমাদের শহরে হচ্ছে আমাদের কাপড়ের দোকান, সেখান থেকে আপু আর আমি মাঝে মাঝে কলেজ থেকে আসার সময় কাপড়ের দোকানে যাই এবং সেখান থেকে উনি আমার আপুকে দেখছেন এবং আপুকে তার বেশ ভালো লাগছে। সেখান থেকে খোঁজ খবর নিয়ে বাবার সাথে কথা বলে সে বাড়িতে আসছে আপুকে দেখতে। এখন আমার আপুর সম্বন্ধে একটু বলি। আমার আপুর নাম লাবণী। সে দেখতে ভালো, সুন্দরী এবং তার গুণের কথা বলে শেষ করা যাবে না। সে পড়াশোনায় সব সময় টপার। তার হচ্ছে নম্র, ভদ্র, মার্জিত, সংসারের 5 কাজ সে সব পারে। সে সেলাই থেকে শুরু করে রান্না এভরিথিং সে জানে। তাকে হচ্ছে কোনো কিছুতে দমানো যাবে এরকম কোনো কাজ নাই। তো সে হচ্ছে আমার মায়ের লক্ষ্মী মেয়ে। আমার মা এরকমই একটা মেয়ে হয়তো চাইছে, আল্লাহর কাছে তাকে দিছে। আর আমি তো ফালতু মেয়ে, আমাকে কারো পছন্দ না বাড়িতে। বাবা একটু আদর করেন কিন্তু খুব রেগে যান, খুব শাসন করেন।
যাই হোক, তো আজকে আপুকে ওনারা দেখতে আসছে, তো আমি যখন নিচে আসলাম 3 পিস পরে, তখন হচ্ছে ওই যে বয়স্ক মহিলা ছিলেন ঈশানের আম্মা, উনি আমাকে বলতেছে, তোমাকেই তো মাত্র দেখলাম বাইরে দাঁড়ায় দাঁড়ায় আচার খাইতেছিলে না, তোমাকে না জিজ্ঞেস করলো, তুমি তো বলে দিতে পারতা। তখন আমার মা বাবাও জানলো যে আমাকে আমাদের বাড়ির ঠিকানা জিজ্ঞেস করছে, আমি বলি নাই। তো একটু কেমনই জানি লাগলো। তো আন্টি আবার দেখলাম কথাটা ঘুরায় ফেলছে। তো ওনাদের সাথে আপুকে তো জাস্ট দেখলো, আপু উপরে চলে গেল, আমি জমায়া কথা বললাম, মানে যেখানে যা আছে বলার সব বলে ফেললাম, যা যা বলা যায় যতটুকু আর কি সিচুয়েশনে। বাবা বারবার চোখ গরম করতেছে, এখান থেকে যাও, বড়রা কথা বলতেছে, আমি তো আগে কথা বলি পরে যাবো না। তো এভাবে ওনারা আমার আপুকে দেখে গেলেন, এবং আপু হচ্ছে বিসিএস পরীক্ষা দিবে সেই প্রিপারেশন করতেছিল। তো সেখান থেকে ওনারা সাফ সাফ ওনারা আম্মা জানালেন যে আমরা আমাদের বাড়ির বউকে কাজ করাবো না, বাইরে চাকরি করতে দিব না, আর পড়াশোনার আর দরকার নেই, যতটুকু করছে আমার ছেলের যথেষ্ট পরিমাণ আর্নিং আছে, বউ ঘরে বসে ঘর সামলাবে, ছেলেকে সামলে রাখবে, এটাতেই চলবে, আমরা হচ্ছে বউকে দিয়ে কোনো কাজ করতে দিব না। আর সেটাতে আমার বাবা মায়ের কোনো রকম কোনো আপত্তি নেই, কারণ ঈশান চৌধুরী খুব নাম করা, বললাম একজন অফিসার, ওনাদের ফ্যামিলিও চৌধুরী বাড়ি খুব নাম করা, তো সব জায়গা থেকে হচ্ছে একমাত্র ছেলের একমাত্র বউ হবে, পড়াশোনা করেই বা কী হবে। তো আমাদের ফ্যামিলির মধ্যে খুব বেশি পড়াশোনার কোনো মেয়েদেরই রেকর্ড নাই, আমার আপুই ফার্স্ট যে হয়তো ডিসিশন নিয়েছে যে বিসিএস পরীক্ষাটা দিবে। তো সেখান থেকে আমার বাবার ডিসিশন খুব কড়া যে না, বিয়ে তোমাকে এখানেই করতে হবে। তো আপু প্রথমে তারা চলে গেল, তারা আপুকে আংটি পরায় দিয়ে গেল, এবং চলে যাওয়ার সময় এই কথা তো ক্লিয়ার নিচেই করে গেছে, এটাও আপু শুনছে। তো আপু বাবাকে মাকে বললো যে আমি পরীক্ষাটা দিতে চাই, অন্তত পক্ষে পরীক্ষার পরে বিয়েটা দাও, আর নয়তো আমি এই বিয়েটা করতে পারবো না। তো আমার বাবা বলল সে যেটা বলছে সেটাই করতে হবে, এবং এই বিয়েও করতে হবে, আর এই পরীক্ষারও কোনো দরকার নেই, আর চাকরিরও কোনো দরকার নেই, মেয়ে মানুষের অত পড়াশোনার দরকার নেই। আর আপুর যে এত দূর পর্যন্ত পড়াশোনা করার বিষয়টা, সেটা হচ্ছে সম্পূর্ণ আমার ছোটো মামার কারণে। কারণ ছোটো মামা আমার মাকে বলে বলে দেখা গেছে যখন বড় বড় কোনো ফিস দেওয়ার প্রয়োজন হয়তো সেই বড় অ্যামাউন্টের টাকাটা আমার ছোটো মামা পাঠাতেন। ছোটো মামার পড়াশোনার প্রতি খুব ঝোঁক, আমার ছোটো মামার এক মেয়ে ডাক্তার, ওনার ছেলে ইঞ্জিনিয়ারিং পড়তেছে, তো সেই জায়গা থেকে ছোটো মামা ভাবতেন যে আপুর মাথার ব্রেন যেহেতু এত ভালো, ও পড়ুক, এটা হচ্ছে ছোটো মামার ছিল। যাই হোক, সেখান থেকে মাও বলতেন। পরবর্তীতে আপু আর আমি, আপু দেখলাম কান্না করতেছে রাতে যে আমি হচ্ছে বিয়েটা করতে চাই না, তো আপু ছোটো মামাকে ফোন করলো, ছোটো মামা মাকে বোঝানোর চেষ্টা করলো। তো মা বলল যে দেখ, সারা জীবন হয়তো এর আগে অনেক আগেই বিয়ে দিয়ে দিত, বিয়েটা আটকে আটকে রাখছি, এখন এত ভালো ছেলে পাইছে, আমি তোর দুলাভাইয়ের উপরে কোনো কথা বলতে পারবো না, আর আমি আমার সংসারে কোনো ঝামেলা চাই না, যেহেতু আমার ছেলে নাই, আমার মেয়ে দুইটাকে বিয়ে দিয়ে আমার মরতে হবে, তো আমার হাজব্যান্ডের কথাই শেষ কথা। তো ছোটো মামারও এখানে আর কিছু করার থাকলো না। বাট আমার আপুর জন্য খুব কষ্ট হচ্ছিল, কারণ ওই যে বললাম আমি তো খুব দুরন্ত, বাবা মা সারাক্ষণ আমাকে শাসনই করে, একমাত্র আপুই সেই ব্যক্তি যে আমাকে ভীষণ ভালোবাসে এবং আমার সব কিছুতে পর্দা দিয়ে রাখে। যেমন আমি অনেক বড় বড় অন্যায় করলেও আপু হচ্ছে সেখানটায় টাকা পয়সার কাজ হলে আপুর জমানো টাকা পয়সা দিয়ে সব কিছুতে বড় বোনরা আর কি যেরকম হয় অনেক অনেক আদর করে। তো আমি বললাম তুই কান্না করিস না আপু, বিয়ের তো এখনও হচ্ছে 1 মাস বাকি, আমি দেখি কি করতে পারে। কী করতে পারে আপু বলতেছে তুই কি করবি, বাবার উপরে কথা বলার অধিকার আমার নাই, আমি পারি না সাহস দেখায় বলতে, আর তুই কি করবি? আমি বললাম কিছু তো একটা করব। তো পরদিন সারাদিন চিন্তা করতেছি কি করা যায় কি করা যায়। এর মাঝে আমার মাথায় একটা বুদ্ধি আসলো, আচ্ছা আমি হচ্ছে অন্য একটা নাম্বার দিয়ে, ছোটো মানুষের মাথায় যেরকম বুদ্ধি আসে ওই রকমই অন্য একটা নাম্বার দিয়ে ফোন করে বলবো যে আমি আপনাকে পছন্দ করি, আপনি আমাকে বিয়ে করেন, আপনি লাবণীকে বিয়ে করেন না, এটা বলবো, তাহলে সে হয়তো বা রাজি হয়ে যাবে। তো নতুন একটা সিম কিনলাম, আপুর কাছ থেকে টাকা নিয়ে সিম কিনে তাকে যখন ফোন দিলাম, তার সাথে ফোন দিলাম, সালাম দিলাম, বলতেছে জানেন আপনি ওই দিন আসছিলেন, আমি হচ্ছে লাবণীদের পাশের বাড়িতেই থাকি, আমার আপনাকে বেশ ভালো লাগছে, এখন আমি আপনাকে পছন্দ করি, আপনি লাবণীকে বিয়ে করবেন, ও তো তত ভালো মেয়ে না, বোকা, চুপচাপ থাকে। তো সে তো প্রথমেই বুঝে ফেলছে যে আমাদের বাড়ির কেউই হবে বা কোনো কিছু। তখন আমাকে ওপাশ থেকে ঈশান চৌধুরী বলতেছে যে আচ্ছা ঠিক আছে, লাবণী না হয় একটু বোরিং, লাবণীকে বিয়েটা নাই করলাম, তো কেমন হয় বলেন তো যদি লাবণীর ছোটো বোনকে বিয়ে করি, ওর জন্য লাবণী যদি পড়াশোনা করতে চায় করুক, আমি ওর ছোটো বোনকে বিয়ে করে নেব, বিয়ে তো করতেই হবে এখন যেহেতু বিয়ের ডেটটাও ফিক্সড হয়ে গেছে, তো বিয়ে না করে তো আর উপায় নাই, তো ওর ছোটো বোনটাকে বিয়ে করলে কেমন হয়। তো এই কথা শোনার পর না আমার একদম রাগ উঠে গেছে হঠাৎ করে, আমাকে এই লোক আপনাকে আমি বিয়ে করব, আপনি হচ্ছে আমাকে কেন বিয়ে করবেন? বলছে আমি জানতাম আপনি ফোন করছেন এই কারণে, সমস্যা কি, আপনি আমাকে বিয়ে করেন, আমি তো দেখতে শুনতে ভালোই।
আমার বেশ ভয় পেয়ে গেলাম, ফোনটা রেখে দিলাম। এই লোক কী কথাবার্তা বলে, আমার বোন এটাকে বিয়ে করবে না, খাম্বার মতো লোক, এইরকম অ্যাটিটিউড নিয়ে থাকে, কথা বলে না, চারটাও মনে হয় ওই দিন আসছে, ওনাকে নাকি আমি বিয়ে করবো, হইলো এটা? ঠিক আছে, তো এই ট্রিকটা দেখলাম কাজে লাগলো না। তো এরকম করতে করতে প্রায় 12-13 দিন চলে গেল। এখন বিয়ের ডেটও চলে আসছে, 16-17 দিন বাকি। তখন না আমি আপুকে হঠাৎ করে একদিন বললাম, আপু তুই বাসা থেকে পালায় যা, তুই বাসা থেকে পালায় যা, পরীক্ষা টরীক্ষা দিয়ে ফেললে তখন দেখবি যে বিয়েটা এমনি ভেঙে যাবে, মেয়ে নাই বিয়ে দেবে কী করে, তুই বাসা থেকে পালায় যা, তখন গিয়ে ওনারা এমনিতেই বরযাত্রী নিয়ে চলে যাবে, তখন আর কি হবে, তুইও তোর পরীক্ষা দিতে পারবি, বাবা মা তোকে কয়েকদিন খোঁজাখুঁজি করে এরপরে সব ভুলে যাবে। তো আপু প্রথমে মানতে চায় না, পরে আমরা মামার সাথে বিষয়টা শেয়ার করলাম, এরকম এরকম মামা, আপু যদি পালায় যায় তারপরে আপুকে একটা হোস্টেল জোগাড় করে দেয়, এটা সেটা মানে সব কিছু মামার সাথে। মামা দেখলাম সম্পূর্ণ বিষয়টাতে সায় দিতেছে যে আচ্ছা ঠিক আছে, ওর বিশেষ পরীক্ষাটা দেওয়া ইম্পর্ট্যান্ট, ওকে করে দে, তুই যেভাবেই হোক বিয়ের দিন পর্যন্ত সব কিছু নর্মাল রাখবি, সবাইকে বোঝাবি ও খুব রাজি, বিয়ে করতে চাচ্ছে, এরপরে বিয়ের দিন ও পার্লার থেকে ও চলে আসবে এখানে। তো ঠিক আছে, এখন বিয়ের দিন যে ঝামেলা হইলো, আমার বাবা আমাদেরকে সাজার জন্য পার্লারে যেতে দিবে না, পার্লারের মহিলাই আমাদের সাজাইতে আসবে। আচ্ছা, বিয়ের ঠিক যখন 1 সপ্তাহ বাকি, ওই সময়টাতে ওই ঈশান চৌধুরী এবং ওনার মা, তারা দুইজন ফোন করছে আমার বাবাকে আপুকে নিয়ে যাওয়ার জন্য, গহনা সিলেক্ট করার জন্য। তো গহনার দোকানে যখন গেলাম, ওনার মা, আমি আর ওনার মায়ের খুব ভালো বন্ডিং, মানে খুব সুন্দর, আমরা দুজন খুব কথা বলি, আমাদের দুজনের খুব জমে, উনি খুব মজার মানুষ। আর আমার আপু আর ঈশান চৌধুরী দুইজন খুব বোরিং মানুষ। যাই হোক, তো ওনারা, আপু বললো কি আজকে আমি ওনাকে বিষয়টা জানাবো, এই পর্যন্ত জানানোর সময় হয় নাই। এবং আমার বাবা এটা স্ট্রিক্টলি বলে দিছে, যখন দেখছে যে আপু বিয়েটা করতে চায় না, যে বিয়ের আগে আর কোনো কথাবার্তা হবে না, একেবারে বিয়ের পরে স্বামীর সাথে কথা হবে। সেজন্য আমি ওনার সাথে কথাও বলতে পারি নাই, আর কথাটা হয় নাই। তো ওই দিন যেহেতু সামনাসামনি দেখা হয়ে গেছে, তো আপু বলল যে আমি আজকে ওনার সাথে কথাটা বলি, বা বিষয়টা বোঝাই যে এরকম এরকম আমি চাকরি করতে চাই বা কোনো কিছু, বা আমি আপনাকে আপাতত বিয়েটা করতে চাই না, আমি পড়াশোনা করব, চাকরি করব, পরে বিয়েটা করতে চাই। তো ওই দিন আপু আমাকে বললো তুই থাক, আমি একা কথা বলি, যেহেতু বিয়েটা আমার, তোর সব জায়গায় নাক গলানোর দরকার না, তুই বেশি কথা বলিস। তো আপু দেখলাম ওই দিকটাতে বসে দুইজন কথা বলছে। তো আন্টি আর আমি বসেছিলাম, কারণ আন্টিও যাবে না, ছেলের বউ কথা বলতেছে ওখানটাতে। তখন ওনাদের মাঝে কী কথা হয়েছে এটা আমি বলতে পারি না, আমি তো দূরে বসে বসে দেখতেছিলাম। আপুকে জিজ্ঞেস করলাম, আপু বলছে যে উনি আমাকে চাকরিটা করতে দিবে না, উনি বলতেছে যে না, বিয়েটাই করতে হবে। তো ঠিক আছে, আগের মতোই চিন্তা ভাবনা, আপু পালায় যাবে বিয়ের দিন। তো যেভাবেই হোক খুব কষ্ট করে আপুকে আপু বোরখা পরে, পাশাপাশি যেহেতু মেহমান ছিল, আমি আর আপু রুমে ছিলাম, তত কেউ খেয়াল করেনি। আপু 12টা-1টার দিকে বাসা থেকে বের হয়ে আমার ছোটো মামার বাসায় চলে গেছে, কারণ ছোটো মামা আপুকে চাবি দিয়ে দিছে যে তুই বাড়িতে যা, আমি এখানে ঝামেলা সব কিছু শেষ হলে, মামারা তো সবাই আমাদের বাড়িতে, এখানে ঝামেলা শেষ হলে আমি এসে তোকে হোস্টেলে দিয়ে আসবো, এরকম। তো যেভাবে সব কিছু চলে গেল, এরপরে তো বরযাত্রী আসলো, বরযাত্রী আসার পরে মা রুমে এসে দেখে আপু নাই। আপু কোথায়? আমি বলি আমি জানি না। তুই জানিস না, তুই সব জানিস। এক পর্যায়ে মা আমাকে মারা শুরু করে, এবং আমি বলি যে হ্যাঁ আপু পালাই গেছে, আপু বিয়েটা করতে চায় না, আপু পরীক্ষা দিবে, তোমরা জোরাজোরি কেন করতেছো? তো মা কান্নাকাটি করতে থাকে এবং আমাকে প্রচুর মারে, যে তুই কেন এরকম করলি, তুই বুদ্ধি দিছিস, আমার মেয়ের মাথায় এই বুদ্ধি কোনোদিনও আসতো না, তোর মাথায় এইসব বুদ্ধি আসছে, এটা সেটা অনেক কিছু বলে। বলার পরে মা চলে যায়। চলে যাওয়ার পরে মনে হয় আধা ঘন্টা হয় না, আমার বাবা আসে উপরে। আসার পরে বাবা বলে যে কাজটা তুমি একদমই ঠিক করো নাই, তুমি আমার মান সম্মান নিয়ে খেলছো, এবং তোমার বুদ্ধিতে যেহেতু কাজটা হয়েছে, এটার ভরপাই এখন তোমাকেই করতে হবে। তুমি ঈশানকে বিয়ে করবা, ঈশান তোমাকে বিয়ে করতে রাজি। মানে আমাকে একটা কথা বলার সুযোগ দেওয়া হয়নি, এবং আমি বারবার বলতেছিলাম এটা তুমি কি বলতেছো বাবা, আমি এই বিয়েটা করতে পারবো না, আমি কেন বিয়ে করব? আর আপুর বিয়ে ঠিক হয়েছে, বিয়ে করে না, ওনারা চলে যাবে, আমাকে কেন বিয়ে করতে হবে? তো ওরা বলছে বরযাত্রী নিয়ে আসছে, খালি হাতে যাবে না, মেয়ে একটা নেই আরেকটা আছে, সমস্যা নেই, ওইটাকে বিয়ে করবে। এটা বলে মা আমাকে স্ট্রিক্টলি বলে গেল, এবং আমার মামিদেরকে উপরে পাঠাইলো আমাকে রেডি করার জন্য, যে যা হওয়ার হয়ে গেছে। সব কিছু তো, আপু তো আর কাপড় টাপড় কিছু পরে নেই, লেহেঙ্গা টেহেঙ্গা সব ওইরকম গহনাগাটি সব কিছু রয়েছে, আপু জাস্ট বোরকা পরে কিছু টাকা পয়সা নিয়ে চলে গেছে। তো তখন মামিরা আসলো, আমাকে রেডি করালো, আমি যেমন থমকে গেলাম, মানে আমার দুনিয়াটা কী থেকে কী হয়ে গেল, এটা তো আমি কখনো ভাবিনি।
এটা হবে ভাবলে তো আমি কখনোই এটা করতাম না, আমি কেন বিয়ে করব, এই লোককে বিয়ে করব সেটা প্রবলেম না, প্রবলেম হচ্ছে আমি এরকম হুট করে কেউ আমাকে দেখতে আসবে, অ্যারেঞ্জ ম্যারেজ করে বিয়ে করে ফেলবো, এটা কোনো দিন আমার মাথায় ছিল না। আমি বিয়েটা নিয়ে অন্যরকম কিছু ভাবতাম, আমি ভালোবাসবো, 2-4 বছর প্রেম করব, তারপরে গিয়ে মন মতো মানুষ পেয়ে বিয়ে করব, এটা ছিল আমার চিন্তাধারা। যেটাই হোক, আমাকে সাজানো টাজানো হইলো, মামিরাই কোনো রকমের লেহেঙ্গা পরায়া দিল, ঠোঁটে একটু লিপস্টিক দিয়ে দিল, আর কোনো সাজগোজ এরকমভাবে নাই। নিয়ে আমাকে গহনা পরানো হইলো, নিচে নিয়ে যাওয়া হইলো, এবং খুব অনায়াসে আমার ঈশানের সাথে বিয়ে হয়ে গেল। আমি কবুল বলার সময় 2বার আমার দাঁত লেগে গেছে, 2বারই আমার দাঁত ছুটানো হইলো, জ্ঞান ফেরানো হইলো, এবং তারপরে আমাকে দিয়ে কবুল বলানো হইলো। এবং বাবা মায়ের মান সম্মানের কথা চিন্তা করে কবুলটা তো পড়লাম। পড়ার পরে আমাকে নিয়ে যাওয়া হইলো ঈশানদের বাড়িতে, বিশাল বড় বাড়ি, ঈশানের বিশাল বড় বেডরুম। সেখানে যখন আমাকে নিয়ে যাওয়া হলো, দেখলাম পুরোটা রুম ফুলের গন্ধে একদম ভরে আছে, খুবই সুন্দর পরিবেশ, এত সুন্দর ঘর, আমাদের বাড়িতে এত সুন্দর ঘর নেই। তো এখানে আমার শাশুড়ি আমাকে বসায় দিয়ে গেলেন এবং বললেন, যদি তোমার খারাপ লাগে চেঞ্জ করে ফেলো, আর না লাগলে বসো, ঈশান আসলে তারপরে চেঞ্জ করো। সাধারণত তো এটাই হয় বিয়ের দিন, যে হাজব্যান্ড আসবে, দেখবে, কথাবার্তা বলবো, পরে রিল্যাক্সে চেঞ্জ করে তোমার যেভাবে ভালো লাগে বলে উনি চলে গেলেন। তো আমি খাটের হেডবোর্ডের সাথে হেলান দিয়ে বসে বসে চিন্তা করতেছিলাম যে কী থেকে কি হয়ে গেল, আমি তো এরকম একটা জীবন তো ভাবি নাই, আর এমন যে হবে আমার সাথে এটা কেন হইল। ভাবতে ভাবতে ঈশান আসতে আসতে রুমে আসলো প্রায় রাত্রের 1টার সময়। তো আমার তো তাকে জিজ্ঞেস করতে হবে যে আপনি কোন ধরনের পুরুষ মানুষ, আপনার আমার আপুকে প্রথমে পছন্দ হইলো, আমার আপু ছেড়ে দিল আপনাকে, আপনি আমাকে বিয়ে করে ফেললেন। তো সে আসার পরে প্রথম আমার কথা এটাই ছিল, এই কথাটাই জিজ্ঞেস করলাম। করার পরে সে আমাকে বলতেছে যে তুমি তোমার আপুকে ভাগায় দিছো, এখন আমি এত টাকা খরচ করে বিয়ে করার জন্য এত শপিং করলাম, এত মানুষকে জানাইলাম, আমার মান সম্মান একটা ব্যাপার আছে, আর সবচেয়ে বড় কথা তোমার বাবার মান সম্মানটা বাঁচাইলাম। আমি যদি তোমাকে বিয়ে করে না আনতাম, 7-5 কান হইলে তো সবাই জেনে যেত যে তোমার বোন পালায় গেছে। এখন কেউ জানবে না তোমার বোন পালায় গেছে, সবাই জানবে তোমার এবারের মেয়ের বিয়ে হয়েছে, বিয়েটা তো অন্তত পক্ষে হয়েছে। এক কথায় বলতে পারো আমি তোমার বাবার মান সম্মান বাঁচানোর জন্য তোমাকে বিয়ে করছি, আর আমার টাকা পয়সারও তো দাম আছে, এত কষ্ট করছি, এতগুলো খরচ করছি, বারবার কি করবো নাকি আবার বিয়ে করবো, আবার খরচ করবো, এটা কি হয়? আমার দরকার ছিল বউয়ের, বউ হইলেই হইলো, মা বিয়ে করাইতে চাইছে, বিয়ে করছি, তুমি হইলেই কি আর তোমার আপু হইলেই কি। উনি খুব হেলামি করে আমাকে কথাগুলো বললেন। তো আমি খুব চিৎকার দিয়ে উঠলাম যে আপনি আমার সাথে এরকম করতে পারেন, আমি থাকবো না আপনার সাথে, আমি আপনাকে ডিভোর্স দিয়ে চলে যাব। আমি জাস্ট এই কথাটা বলতে পারিনি, মুখ দিয়ে বের করতে পারিনি। সে এসে আমার গাল চেপে ধরলো এবং আমাকে বলল যে বাড়াবাড়ি একদম করা যাবে না, এই বাড়িতে একদম চিৎকার করে কথা বলা যাবে না, এটা তোমার বাবার বাড়ি না যেখানে তুমি যা ইচ্ছা তা করে বেড়াবা, অসভ্যতামি করবা, রাস্তায় ঘুরে ঘুরে বেড়াবা, এটা ভদ্র মানুষের বাড়ি। এখানে কথা বলতে হলেও মেপে কথা বলতে হবে, কতটুকু তোমার বলা যায়, তুমি ঈশান চৌধুরীর বউ। সেই জায়গা থেকে তোমার মান সম্মান, আমার মান সম্মান, সব কিছু তোমার হাতে, তোমাকে ওই রকমভাবেই চলতে হবে। তো একদম উল্টাপাল্টা কথা বলা যাবে না, একদম উল্টাপাল্টা কাজকাম করা যাবে না। আর যেটা ভাবতেছো ডিভোর্স দিয়ে দিবা, এই জীবনে তোমাকে আমি ডিভোর্স দিব না। আর বাকি রইলে তোমার বাবার বাড়ি চলে যাবা, সে বাড়িতেও তোমার জায়গা নাই, ওই বাড়িতে যখন তুমি যাবা তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে। তো নিজের ভালো চাইলে এই জীবনটা মেনে নিয়ে শান্তিতে সংসারটা করো। আর এর বেশি তুমি মনে করো না যে তোমার কাছ থেকে আমার কোনো চাওয়া আছে বা তোমাকে আমি ভালোবেসে মরে যাচ্ছি। তুমি তোমার মতো থাকো, আমার মায়ের বউ দরকার, বউ এনে দিছি, আমি আমার মতো থাকি, দ্যাটস ইট। এখানে আর কোনো এইসব বিষয়ে আর কোনো কথাবার্তা কিছু হবে না এরপর থেকে। এটা বলে সে রুম থেকে বের হয়ে অন্য রুমে চলে গেল। আমি চেঞ্জ আর করিনি, সারা রাত এভাবেই বারান্দায় বসে বসে কান্না করলাম। সকালে উঠে চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিচে গেলাম। নিচে যাওয়ার পরে দেখলাম আমার শাশুড়ি আমাকে ধরে বেঁধে, যেরকম সাংসারিক যেরকম নিয়ম হয়, তার ছেলে কি খেতে পছন্দ করে না খেতে পছন্দ করে, তখন বেশ ভোর 6টা বাজে আমি যখন নিচে গেছি। তো সে আমাকে বলে দিল তার ছেলে সকালে সে ব্ল্যাক কফি খায়, এরপরে তার ছেলের নাস্তা কীরকম হয়, দুপুরের খাবার সে কয়টা বাজে খায়, রাত্রে কীভাবে খায়, সম্পূর্ণ একটা রোবট যার এত এত ডিসিপ্লিন, সেটা সে আমাকে সব কিছু বুঝাই দিল যে এভাবে এভাবে তোমাকে করতে হবে। এখন আমার তো বয়স হয়ে যাচ্ছে, তুমি সব কিছু তোমার মন মতো করে নাও, আমি আর দেখাশোনা করতে পারবো না, এখন সব কিছু তোমার হাতে। তো আমি বললাম যে মা, আস্তে আস্তে দেখি,
বললো না, ও তো ভুল হলে রাগ করবে, তুমি যতটুকু পারো দেখো, বাকিটা আমি তোমাকে বলে দিব, মনে করে দিব, বা তুমি খাতা কলম নিয়ে লিখে রাখতে পারো। এভাবেই ও খায় আর এভাবেই করে। ওর হেলথ নিয়ে খুব কনসার্ন। তো সব কিছু নিয়ে আমাকে বললো। বলার পরে উনি তো বেশ মজার মানুষ, তার সাথে আমার বেশ কথাবার্তা হলো। তো যখন 7টা বাজতেছে তখন সে বললো যে রুমে গিয়ে ঈশানকে কফিটা দিয়ে আসো। তো এখন তাকে কফি দিতে তো আমি যেহেতু বউ, আমাকেই যেতে হবে। তো আমি ভাবলাম যে দাঁড়া, তোকে আজকে জন্মের কফি খাওয়াবো। তুই কফি খাবি, আমাকে দিয়ে কফি করানোর জন্য তুই আমাকে বিয়ে করে নিয়ে আসিস, হারামজাদা। তারা তোকে খাওয়াই কফি। তো যেই রকম ভাবা, যেহেতু সে চিনি ছাড়া ব্ল্যাক কফি খায়, হেলদি লোক, আমি গিয়ে তাকে ওইখানে হচ্ছে 3-4 চামচ কফি দিয়ে তারপরে দিলাম ব্ল্যাক কফি করে। তো আমি যখন কফি করে রুমে ঢুকলাম, সে তখন আয়নার সামনে দাঁড়ায় তার চুল ঠিক করতেছিল এবং আমাকে দেখে বললো, এসব ন্যাকামোর কোনো দরকার নাই, তোমার এসব এসব কাজ করার জন্য আমার বাড়িতে কাজের মানুষ আছে, আর আমার সব কিছু দেখার জন্য আমার মা আছে, তোমাকে কেউ এসব ন্যাকামি করতে বলে নেই। তো আমি বেশ নরম তরম হয়ে বললাম, আচ্ছা ঠিক আছে, কি করব বলেন, এখন আপনি বিয়ে করছেন, সংসার করতে হলে আপনার এসব তো সহ্য করতেই হবে। আচ্ছা নেন কফিটা খান, প্রথমবার আপনার জন্য কফি বানাইলাম। তো সে ততটাও আন্দাজ করতে পারে নাই যে কফিটা এতটাও খারাপ বা কোনো কিছু। বেচারা হচ্ছে এক সিপ নেওয়ার পরেই জাস্ট বমি করে দেওয়ার অবস্থা, যে এটা কেমন কফি। তো আমি বলতাম যে আপনি যেই তেতো লোক, আপনার মুখ দিয়ে যেই ধরনের তিতা তিতা কথা বের হয়, আপনার কি ওই একটুখানি কফিতে পোষাই? তো এই জন্য মন ভরে কফি দিছি। ব্ল্যাক কফি খাবেন না, খান, খেয়ে একেবারে মুখটাকে আরেকটু তেতো করেন, যাতে আমাকে দেখলে আপনার মুখ দিয়ে তেতো তেতো কথা বের হয়। তো সে বেশ চোখ বড় বড় করে তাকাইলো এবং কফির মগটা আছাড় দিয়ে ভেঙে ফেললো এবং আমাকে বলল, নেক্সট টাইম আমার সাথে কোনো রকম উল্টাপাল্টা কাজ একদম করা যাবে না। এটা বলে আমার হাতটা পেছন দিকে একেবারে মোচড় দিয়ে ধরলো এবং আমি বেশ ব্যথাই পেলাম। তো আমার তো একদম কান্না চলে আসলো যে কী করতেছে এই লোক, আমাকে মারতেছে। আমার সাথে আমার বোনের আর কোনো কথা হয় নাই। বাড়ি থেকে কেউ আমাকে ফোন করে একবারও মা জিজ্ঞেস করেনি আমি বেঁচে আছি না মরে গেছি, কী হইলো না হইলো। কারোর সাথে ফোনে কোনো যোগাযোগ নেই বললেই চলে। আমিও রাগ করে কাউকে ফোন করে দিইনি যে আমার আপু চলে গেল, ঠিক আছে। তো বারবার মনে হচ্ছিল যে আপু কি আদৌ ভালো আছে নাকি। তো এটার পরে আমি রিয়ালাইজ করলাম যে এখানে দুষ্টামি একদমই করা যাবে না, আর উল্টাপাল্টা কাজ করা যাবে না। এই বাড়িতে আমাকে ভালো মতো থাকতে হলে ঈশান চৌধুরীর কথা মতোই থাকতে হবে। আর যেহেতু আমার যাওয়ার কোনো জায়গা নেই, আমি কোনো রকমে টেনে টুনে এইচএসসি পাস করছি, এসএসসি তো এরকমই রেজাল্ট, ভার্সিটিতে ভর্তি হওয়ার মতো ভালো রেজাল্টও ছিল না। তো সেই জায়গা থেকে পড়াশোনাটা ইন্টার পর্যন্তই করা, এরপরে বন্ধ হয়ে গেছে। তো সব কিছু মিলেমিশে আমার আহামরি ভালো কোনো রেকর্ড নেই বা কোনো কাজ জানি না, সংসারের কাজ তো মোটেও পারি না। তো এর পরের দিনগুলো কাটতেছিল সুন্দর বললে ভুল হবে। যতক্ষণ সারাদিন শাশুড়ির সাথে থাকতাম সব কিছু ঠিকঠাক চলছিল, উনি বুঝাই দিতেন। আর ওই লোক বাড়িতে আসলে সে তো রোবট, তার টাইমলি সব কিছু আমার শাশুড়ি রেডি করে দিতেন। কখনো আমি দেখতাম, আমি শিখে আস্তে আস্তে করার চেষ্টা করলাম। তো এভাবে সে আমার রুমে থাকে না, সেই রুমে আসে না, সে বের হয়ে চলে যায় এখান থেকে রাত্রে খাওয়া দাওয়া করার পর, সে অন্য রুমে শুয়ে থাকে। তো আমার শাশুড়ি কখনো এই বিষয় নিয়ে কোনো দিন কোনো কিছু বলে না। সে হয়তো বা বুঝতেছিল যে বিয়েটা তো আমার বড় বোনের সাথে ঠিক হয়েছে, যেহেতু হঠাৎ করে আমার সাথে হয়ে গেছে, তার ছেলের হয়তো সময় লাগবে। তো তার একটা সঙ্গীর দরকার ছিল আমার শাশুড়ি, যেটা আমি ছিলাম, এবং আমাদের দুজনের বেশ ভালোই জমতেছিল সব কিছু। তো এখান থেকে সুন্দর সব কিছু চলতে চলতে আমার বিয়ের ঠিক 2 মাস পরে, ওইদিকে এখনও আমি জানি না যে আমার আপুর কি হইতেছে, আপু কি করতেছে। আপুর আর 2 মাস পরে, মানে 3 মাস পরে বিসিএস পরীক্ষা ছিল। তো সেখানে আপু কী করতেছে সেগুলো আমি কিছুই জানি না। আর ওই লোকের সাথে আমার তেমন একটা কথাবার্তা হয় না, শুধু খাবার দেন নেন থ্যান, এই পর্যন্তই শেষ। তো এরপর একদিন শুনলাম আমার শাশুড়ি 1 সপ্তাহ পর চলে যাচ্ছেন হজে। বাড়িতে আমি আর ওই লোকের সাথে একা আমাকে থাকতে হবে। কাজের যে খালা আসে সে সারাদিন কাজ করে দিয়ে সন্ধ্যাবেলা চলে যায়। ঠিক আছে, থাকবো, আর তো কিছু করার নাই, কারণ বাবার বাড়ি থেকে তো আমাকে ডাকা হয়নি। আমি বাবার বাড়িতে কিভাবে যাব? বাবা মা যদি ফোন করতো, ডাকতো, তাহলে না হয় যেতাম। তো যতদিন শাশুড়ি ছিল বাড়িতে খুব সুন্দর সময় কাটতো, তার সাথে কথাবার্তা বলতাম, খুব ভালোই চলতেছিল সব কিছু। যখন শাশুড়ি চলে গেল তখন তো আমি একেবারে একা। তখন দেখলাম উনি সবসময় বাসায় চলে আসে, ওনার যেই 8টা-5টা ডিউটির পরে উনি বাকি সময়টা বাসায় থাকেন, ওনার লাইব্রেরিতে থাকে। ওনার একটা স্টাডি রুম আছে, ওখানে অনেক বই দিয়ে একদম লাইব্রেরির মতো বানায় রাখছে, ওখানটাতে বেশিরভাগ সময় থাকে। ওনাদের বাড়িতে প্রায় 5-6টা রুম, মানুষ হচ্ছে উনি আর ওনার আম্মা, আর হচ্ছে কাজের খালাও থাকে না বাড়িতে। তো যার যখন যেখানে ইচ্ছা সেখানে থাকে। তো ওনার আম্মা চলে যাওয়ার পরে উনি আমার কাছে সাথে দেখলাম সেধে 2 দিন কথা বললেন।
নানান এটা ওটা জিজ্ঞেস করলেন। তো আমিও চেষ্টা করলাম যে আচ্ছা ঠিক আছে, সংসারে প্রেম ভালোবাসা হোক না হোক সেটা পরের বিষয়, বাট যেহেতু দুইজন মানুষ থাকতেছে কথাটা অ্যাটলিস্ট বলি। তো তখন থেকে আমাদের কথা বলাটা শুরু হইলো। সে যে কোনো জিনিস প্রয়োজন হইলে খালার কাছে চায়, নয়তো আমাকে বলে যে এটা একটু দাও, এটা করো। তো এভাবে খুব সুন্দর চলতে চলতে একদিন আমি খুব, থাকে না কোনো কোনো সময় দেখবেন যে আর ভালো লাগে না, একঘেয়ে জীবন, খুব ক্লান্ত লাগতেছিল। তো আমি ওনাদের বাসার ছাদে গিয়ে বসে বসে কান্না করতেছিলাম। প্রায় 2-3 ঘন্টা হয়ে গেছে কান্না করতে করতে, ওখানে দোলনার মধ্যে বসে বসে ঘুমাই গেছে। উনি অফিস থেকে এসে দেখছে আমি রুমে নাই, উনি ছাদে গেছে। যাওয়ার পরে আমার সামনে ছাদে দোলনায় বসে আমাকে ডেকে উঠাইছে, কী হয়েছে, কান্না কেন করতেছো? তো আমি বললাম যে আপনি জানেন আমার আপু কেমন আছে, আমি একটু আপুর সাথে কথা বলবো ভাবতেছি। তো সে আমাকে খুব খুব নর্মাল একটা কণ্ঠ, সে যেরকম রোবটিক আচরণ করে সবার সামনে এরকম না, সে খুব নর্মালি আমাকে বলতেছে, তো তুমি এই গত 2-2.5 মাসে তোমার বোনের সাথে তোমার কথা হয় নাই? আমি বললাম না। বললো কেন কথা হয় নাই? আপু তো আমাকে ফোন করে নাই। তো বলতেছে আপু করে নাই, তুমি করবা না? তুমি করে আপুর সাথে কথা বলবা না? তো আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, আপুর সাথে কথা বললে হয়তো মনটা হালকা হবে, বা জানতে পারবো যে কী চলতেছে ফ্যামিলিতে, বাবার বাড়িতে কী হচ্ছে সবার সম্বন্ধে তো জানতে পারবো। তো সে বললো ঠিক, তুমি তোমার বোনকে ফোন করো, ফোন করে কথা বলো, ভালো লাগবে। খুব অন্যরকম একজন মানুষকে আমি দেখলাম। তো ফোন করলাম, আপুকে ফোন করার পরে জিজ্ঞেস করলাম যে তোর পরীক্ষার কী খবর? বললো 1 মাস পরে পরীক্ষা, প্রস্তুতি নিতেছি, সব কিছু ঠিকঠাক মতো চলতেছে। আপুর আমাকে এরকম প্রশ্ন ছিল, ঈশান কি তোকে ভালো রাখছে? সে কি তোকে বকে বা গায়ে হাত তোলে বা কোনো রকম কোনো খারাপ ব্যবহার করে তোর সাথে? তো অবশ্যই আমি আমার বোনকে এটা বলবো না যে সে খারাপ ব্যবহার করে। তো আমি বললাম না, সে ঠিকঠাক আছে, সব কিছু ঠিকই আছে। শুধু বললাম যে আপু তোর, আমি যদি জানতাম তুই চলে গেলে আমাকে এখানে বিয়ে দিয়ে দিবে, আমি কোনোদিনও তোকে যেতে দিতাম না। আর আমি বিয়ে করতে চাইনি, আর এই ধরাবাঁধা জীবন আমার জন্য না। যতদিন পর্যন্ত আমি প্রস্তুত না হইতাম বিয়ের জন্য, আমার জানিস দম বন্ধ হয়ে আসে, মাঝে মাঝে মনে হয় আমি মরে যাব। তো আপু অনেক বুঝাইলো যে আচ্ছা ঠিক আছে, হয়ে গেছে, বিয়েটা মানানোর চেষ্টা কর, তুই আয়, তোর সাথে আমি একদিন দেখা করি। বললাম যে আচ্ছা সময় হলে আসবো। তো বেশ অনেক দিন পরে বেশ ভালো লাগলো আপুর সাথে কথা বলে। তো আমি রুমে আসলাম, ওই দিন দেখলাম ঈশান অনেক সময় পর্যন্ত রুমে বসে আছে, ল্যাপটপে কাজ করতেছে, আমাকে এটা ওটা জিজ্ঞেস করতেছে যে কেন তোমার মন খারাপ, তোমার বোন ভালো আছে, তুমি তোমার বোনের জন্য টেনশন করো না, ও বিসিএস পরীক্ষা দেবে, ও খুব ভালো চাকরি পাবে, আমি ব্যবস্থা করব, স্বপ্নগুলো পূরণ হবে। তো আমার বেশ অবাক লাগতেছিল। তা আমি ভাবলাম যে তো আমি তাকে বললাম যে আপনার তো আমার বোনের জন্য বেশ চিন্তা, তো আপনি আমার বোনকে বিয়েই করতে পারতেন, বিয়ে করে এনে তারপরে হচ্ছে আমার বোনকে চাকরি করতে দিতেন, পড়াশোনা করতে দিতেন, আমার বোনও খুশি থাকতো, আমিও আমার জীবনটা পার করতে পারতাম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এরকম সংসারটা হতো না, আপনারা দুজন সেম কোয়ালিটির মানুষ, আমার আপু আপনার মতো রোবটিক জীবনযাপন করে, আপনিও এরকম, তো আপনারা দুজন খুব ভালো মিলতেন না? তখন সে আমাকে বললো যে দেখো, আমি চাইলেই তোমার বোনকে বিয়ে করতে পারতাম, চাকরি করাইতে পারতাম, আমার এটাতে কোনো প্রবলেম নাই, এই যুগের মেয়েরা যা কাজ করবে এটাই খুব স্বাভাবিক। কিন্তু আমার মায়ের ধারণা যারা বাইরে কাজ করবে যেই মেয়ে, সে কখনো ভালো মতো সংসার সামলাতে পারবে না। এখন আমার মায়ের ভীষণ বয়স হয়ে গেছে, সেই জায়গা থেকে আমি মায়ের সাথে না তো তর্কে যেতে চাই, না মাকে এটা বোঝাতে চাই যে যুগ হিসেবে মেয়েদের চাকরি করতেই হবে, বা তোমার বোনকে বিয়ে করে এনে মায়ের সাথে রাগারাগি করতাম যে না আমার বউ কাজ করবে, মায়ের ওপরে আমি কথা বলতে চাই না। এমন না যে আমি কথা বলতে পারি না, আমার বাবা খুব ছোটোবেলায় মারা গেছেন, আমার মা খুব কষ্ট করে আমাদের 2 ভাই বোনকে পড়াশোনা করাইছে, চাকরি করাইছে, নিজে বাবা যথাসম্ভব রেখে গেছিলেন, যেটার কারণে হয়তো বা ওনার কখনো চাকরি করতে হয় নাই, আমরা 2 ভাই বোন নিজের পায়ে দাঁড়ায় গেছি, খুব ছোটোবেলা থেকেই শিখে গেছি যে চাকরি কাজ করতে হবে এবং নিজের টাকা দিয়ে নিজের পড়াশোনাটা করতে হবে, মায়ের ওপরে পেরেশানি দেওয়া যাবে না। তো আমার মা কখনো চাকরি করে নাই, আর আমরা 2 ভাই বোন সেই ছোটোবেলা থেকে টিউশন করায় খুব কষ্ট করে পড়াশোনা করে তারপরে মানুষ হয়েছি। তো সেখান থেকে আমার মায়ের ধারণা চাকরি, আমার মা খুব পড়াশোনা কম করছে এবং চাকরি করা নিয়ে আমার মায়ের ধারণাটা বেশি একটা ভালো না। ওনার মতে যেসব মহিলারা কাজ করে তাদের বাচ্চারা মানুষ হয় না, ওইসব মহিলাদের সংসারে সুখ শান্তি থাকে না, স্বামী স্ত্রীর মিল মহব্বত থাকে না, স্বামীকে সম্মান করতে জানে না, এটা আমার মায়ের ধারণা। আর আমার মা আমাদের জন্য এত কিছু করছে জীবনে, আমি চাই না যে আমার মায়ের ধারণাকে পাল্টাইতে বা আমার মাকে ভুল প্রমাণ করতে। ঠিক আছে, সে যেটা ভেবে খুশি থাকে সেটাই করুক, ওনার কথাই শেষ কথা। তো এই কারণে আমি তোমার আপুকে বিয়ে করি নাই।
আর আমার জন্য বিয়েটা ছিল জাস্ট বিয়েটা করতে হবে এরকম, আমার পছন্দেরও কোনো এরকম ছিল না। বা তোমার আপুকে করলেও আমার কিছু যাইতে আসতো না, তোমাকে করলেও আমার কিছু যাইতে আসতো না। আমি তোমার আপুর দিকে ভালো মতো তাকায় মনে হয় বলতেও পারবো না তোমার আপু দেখতে কেমন ছিল। ওকে আমি ভালো মতো ওর মুখের দিকে তাকাইছি হচ্ছে যেদিন আমাদের জুয়েলারি শপে দেখা হয়েছে ওই দিন। তো সেই জায়গা থেকে তুমি বলতেই পারো যে তোমাকে বিয়ে করাটাই আমার কাছে মনে হয়েছিল যে ভালো একটা ডিসিশন হবে। এবং তোমার আপুও সেটাতে সম্মতি দিছে, সে জাস্ট এতটুকু বলে চুপ করে গেছে। যে আমি বললাম আপু সম্মতি দিছে মানে, আপু কি জানতো যে আপনি আমাকে বিয়ে করতে চাইতেছেন? তো সে বললো আর কিছু তোমার জানার দরকার নেই, এটা বলে সে রুম থেকে বের হয়ে গেল। এখন আমার বেশ অস্থির অস্থির লাগতেছে যে আমার বোন কি জানতো। তো আমি যখন আমার বোনকে ফোন করলাম তখন সে আমাকে বলল যে আচ্ছা শুক্রবারে আয়, আমরা দেখা করি, বসে আমি তোকে সামনাসামনি সবটা বলবো। এখন তো আমার বেশ টেনশন হচ্ছে, ওই দিন ছিল মাত্র রবিবার, শুক্রবার আসতে আরও কতদিন বাকি। তো আমি হচ্ছে এখন তো ঈশানকে না বলে বাসা থেকে বের হতে পারবো না, এবারে রুলস এগুলো। তো ওকে বললাম যে শুক্রবারে আপু আমার সাথে দেখা করতে চায় অমুক জায়গায়, আপনি কি হচ্ছে আমাকে একটু নিয়ে যাবেন? তখন বলতেছে আপু দেখা করতে চায় না তুমি দেখা করতে চাও, তুমি চাইলে নিয়ে যাব। খুব মানে একদম স্মুথ স্বরে, সেই রোবোটিক মানুষটা আর নেই। তো আমি বললাম যে আমিও চাই আপুর সাথে দেখা করতে। তখন সে বলে যে আচ্ছা ঠিক আছে, শুক্রবার বিকেলে অমুক জায়গায় থাকতে বলো ওকে, আমি তোমাকে নিয়ে যাব। ফাইন, আপুকে বললাম অনেক দিন পর আপুর সাথে দেখা করব, খুব সুন্দর করে রেডি হয়ে বিকেলে একদম তাড়াতাড়ি সব কাজ সেরে রেডি হয়ে বসে আসি। এরপরে গাড়িতে করে গেলাম, যাওয়ার পরে দেখলাম যে আপু ওখানে একটা বেঞ্চের মধ্যে পার্কে বসে আছে, ওখানে আপুর পাশে গিয়ে আমি বসলাম। এবং ঈশান আমার সাথে আসলো না, এবং সে অনেকখানি দূরত্বে, যেখান থেকে আমাদের কোনো কথা শোনা যাবে না, সে অনেকখানি দূরত্বে একটা বেঞ্চে বসে আছে। সে তার ফোন নিয়ে ব্যস্ত, আমাদের দিকে তাকাচ্ছেও না। তো আপু আমাকে প্রথমে জড়ায় ধরলো এবং জিজ্ঞেস করলো কেমন আছিস। এখন যতই আমি ভালো অবস্থাতে থাকি না কেন, এখানে খাওয়া পড়ার কোনো কিছুর কমতি নেই, যা খুশি তা করতে পারতেছি, কিন্তু আমি কিন্তু আমার জীবনটাতে নেই এবং সুখ জিনিসটা আমার জীবনে নেই, সেটা আমার মুখ দেখেই বোঝা যাচ্ছিলো। তো আপু বলতেছিল তুই এমন মুখটা এত শুকনা শুকনা লাগতেছে কেন, কি হয়েছে? আমার মাথায় তো একটা প্রশ্নই ঘুরতেছিল যে আমার আপু কি জানতো যে আপু চলে গেলে আমাকে বিয়ে দিয়ে দেওয়া হবে। তো আমি এই প্রশ্নটাই প্রথমে করলাম যে আপু তুই কি জানতি যে তুই যদি চলে যাস তাহলে হচ্ছে উনি আমাকে বিয়ে করবে? তা আপু বেশ কিছুক্ষণ নিচের দিকে তাকায় থাকলেন এবং আমার হাত দুইটা ধরে বললো যে হ্যাঁ। কীভাবে জানতি? বলো ওই দিন যখন জুয়েলারি শপে আমরা কথা বলতে গেছিলাম তখন ওই দিন ওনাকে আমি বলছি যে দেখেন আমি আপনাকে বিয়ে করতে পারবো না, আমার অনেক স্বপ্ন, আমি সারা জীবন পরিশ্রম করছি একটা ভালো সরকারি চাকরি নিব, আমি খুব বিশেষ পরীক্ষা দিব, সেখান থেকে এখন হচ্ছে আপনি আসছেন বিয়ে করতে, আর আপনার মা আমাকে বিয়ের পরে চাকরি করতে দেবে না। তো আমি হচ্ছে চাকরি তো অবশ্যই করব এবং বিশেষ পরীক্ষাও আমি দিব, যদি আপনি আমাকে বিয়ে করতে চান বা জোর করে আসেন আমি কিন্তু পালায় যাব, তখন আপনি হচ্ছে আমাকে বিয়ে করতে পারবেন না, সম্মানহানি হবে। তখন সে আমাকে বলছে যে দেখা ঠিক আছে আমার কোনো সমস্যা নাই, তুমি যেহেতু পড়াশোনা করতে চাচ্ছ তাহলে তুমি বাসা থেকে পালায় যাও, আমি তোমার ছোটো বোনকে বিয়ে করব। এখন এভাবে যদি জানাইতে চাই ফ্যামিলি এটা কখনোই দিবে না। তো আমার একটা জাস্ট বউ দরকার, আর আমার মায়ের তোমাকেও পছন্দ, তোমার ছোটো বোনকেও তো আমার মা বেশ পছন্দ করে, ওকে বিয়ে করলে কোনো সমস্যা নাই, তুমি তোমার পড়াশোনাটা কন্টিনিউ করো, আমি জানি তোমার পড়াশোনাটা তুমি খুব ভালো, সব কিছুই জানি, তোমার পড়াশোনার সব খরচ আমি দেব, তুমি জাস্ট হচ্ছে পালায় যাও এবং আমি তোমার ছোটো বোনকে বিয়ে করি, এতটুকু তুমি করো, বাকি হচ্ছে তোমার ছোটো বোনকে আমি অনেক ভালো রাখবো, ওকে কখনো কোনো কিছুর কষ্ট দিব না, আর ও তো আর পড়াশোনা করবে না, তো ওকে তো বিয়ে তো দিতেই, আমার কাছে দাও অন্য কোথাও দাও, বিয়ে তো দিতেই, তো সেখান থেকে আমি না হয় ওকে বিয়েটা করি, আর বাকি তুমি তোমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করো, তোমার টাকা পয়সা পড়াশোনার কোনো কিছুর প্রয়োজন হলে তুমি আমাকে বলতে পারো, কারণ আমি হচ্ছে তোমার পড়াশোনাটাকেও খুব সাপোর্ট করি এবং তুমি নিজের যোগ্যতায় এত দূর আসছো সেটাকেও আমি খুব সাপোর্ট করি, কিন্তু আমি আমার মায়ের উপরে কথা বলতে পারবো না, তো তুমি তোমার কাজটা করো, আমি তোমার বোনকে বিয়ে করব। সে আমাকে এরকম বলছে এবং আমাকে কথা দিছে তোকে খুব ভালো রাখবে। সেখান থেকে আমি আর নিজে খুব একটু স্বার্থপর হয়েই গেছে যে ঠিক আছে তুই যেহেতু পড়াশোনা করছিস না তোর বিয়েটা হতেই পারে, বয়সও তোর 19 বছর হয়ে গেছে। এটা শোনার পরে খুব অবাক লাগলো। তারপরে জিজ্ঞেস করলাম যে তুই বাড়িতে গেছিস? বলে হ্যাঁ বাবা মার কাছে গেছি, কথাবার্তা হয়েছে, সামনে যেহেতু পরীক্ষা মা বাবা দুইজনে মেনে নিছে যাচ্ছে ঠিক আছে তুই পরীক্ষাটা দে। তো আমার কাছে বেশ অবাক লাগলো যে আপা অন্যায় তো তুই করলি, বিয়ে তোর ঠিক হইলো, বাসা থেকে পালাই গেলি তুই, সেই তোকে আবার বাবা মা মেনে নিল, আর আমি তোকে পালাই যেতে সাহায্য করছি সেজন্য আমার সাথে বাবা মা কথা বলে না, বেশ ভালো না? তাহলে আমার তো আপন বলতে কেউই রইল না দুনিয়াতে, তোকে আমি সবচেয়ে বেশি ভালোবাসতাম, বিশ্বাস করতাম, তুইও আমাকে
নিজের স্বার্থের জন্য আরেকজনের হাতে তুলে দিয়েই চলে গেলি। আমি তো এটা কোনো দিন করতে পারতাম না। তো আপু বেশ হচ্ছে কষ্ট পাইছে এবং সে খুব লজ্জিত এই বিষয়টার জন্য। বারবার বলতেছিল হচ্ছে যে আমার ভুল হয়ে গেছে, কিন্তু আমার তো মনে তোকে কি কষ্টে রাখছে বা তোকে কোনো রকম অত্যাচার করে? আমি বললাম না, আমি বেশ ভালো আছি, চৌধুরী বাড়ির বউ, দেখিস না কত দামি 3 পিস পরছি, কত গহনা আমার শরীরে, এর চেয়ে বেশি আর কি সুখের দরকার আছে। তো আপা মাথা নিচু করে চলে গেল। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি বললাম যে চলে যাই। উনি দাঁড়ায় আছে অনেকক্ষণ হয়েছে। যেটা আমার জানার ছিল সেটা জানা হয়ে গেছে, আর কিছু জানতে চাই না, আমি চলে যাই। তো আপু হাতটা ধরলেন এবং মাফ চাইলেন যে আমাকে তুই ক্ষমা করে দিস, নিজের স্বার্থের জন্য আমি তোকে হচ্ছে এরকমভাবে একটা সিচুয়েশনে ফেলে দিছি। আচ্ছা ঠিক আছে, তুই যা, সমস্যা নেই, তুই সুখে থাক, তুই অ্যাটলিস্ট কেউ তো ভালো থাকুক। আর বাবা মায়ের মায়ের তো কখনোই আমাকে ওরকম বেশি ভালোবাসার ব্যাপারটা ছিলই না মায়ের মধ্যে। বাবা একটু ভালোবাসতো, ততটুকু ভালোবাসা নষ্ট হয়ে গেছে যখন শুনছে তোকে আমি বাড়ি থেকে পালাতে সাহায্য করছি। তো সবাই ভালোই আছে, আমিও ভালো থাকার চেষ্টা করব, এটা বলে চলে গেলাম। তো আমরা যখন বাড়িতে ফিরতেছিলাম তখন একটু কিছু দূর আসার পরেই একজন গাড়ির সামনে একটা লোক এসে থামে, অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে যায়। তো যখন গাড়িটা থামায় তখন দেখলাম গাড়ির সামনে যে লোকটা, সে আমার হাজব্যান্ড হচ্ছে, সাথে সাথে গাড়ির দরজা খুলে বের হয় এবং গিয়ে বলতেছে যে সরি ভাই, আমি খেয়াল করিনি। তো যে আমিও বের হলাম, বের হওয়ার পরে দেখলাম মাসুদ ভাই। তো সে আমার হাজব্যান্ড থেকে চোখ তুলে যখন আমার দিকে তাকাইলো তখন সে উঠে কাপড় টাপড় ঝেড়ে টেড়ে আমার সামনে এসে বলতেছে যে কি অবস্থা টুম্পা, অনেক দিন পর তুমি কোথাও একটা হারাই গেলা, তোমাকে তো আর হচ্ছে খুঁজেই পেলাম না, এতদিন পর দেখা, কেমন আছো, কি করতেছো, এটা সেটা। তো ওনাকে দেখার পর না আমার অন্যরকম একটা হাসি চলে আসলো মুখে। স্নিগ্ধতা থাকে না কোনো মানুষকে দেখার পরে, বেশ ভালো লেগে যাওয়ার ব্যাপারটা এটা। তো আমি ওখানে ওনার সাথে বেশ কিছুক্ষণ কথা বললাম আর দেখলাম যে ঈশান হচ্ছে খুব চোখ ছোট ছোট করে চশমার নিচ দিয়ে তাকায় আছে আমাদের দুইজনের দিকে। তো আমরা দুজন বেশ কথা বলতে বলতে ভুলেই গেলাম যে এখানে হচ্ছে ঈশান আছে। আমাদের সেই কলেজ জীবন থেকে শুরু করে উনি আমার সিনিয়র ছিলেন, আমাকে নিয়ে উনি বেশ কবিতা লিখতেন, আমার দুরন্তপনা, আমি যেই ধরনের ছিলাম এটা ওনার কাছে বেশ ভালো লাগতো। তো উনি আমাকে সবসময় বনলতা সেন বলে ডাকতেন, যে তুমি আমার বনলতা সেন। তো উনি কয়েকবার আমাকে প্রপোজও করছেন, কিন্তু থাকে না যে উনি হচ্ছে, আমার তো প্রেম ভালোবাসা নিয়ে ওরকম মাথা ব্যথা ছিল না, তার উপর থেকে উনি ছিলেন একটু কবি কবি টাইপের, যেভাবে ইচ্ছে সেভাবে চলতে থাকতেন, এরকম বেশ খারাপই মানে মেয়েদের পছন্দ হওয়ার মতো। আমার তো নায়কদের পছন্দ ছিল, তো ওই রকমভাবে ওনাকে আমি পছন্দ করতে পারিনি বা ভালোবাসতে পারি না, কিন্তু আমি জানতাম সে আমাকে পছন্দ করে। আমার জন্য সে সবসময় কবিতা লিখতেন এবং কবিতার শেষে উনি বলতেন এটা আমার বনলতা সেনের জন্য লেখা, আমার সামনেই বসে পড়তেন, বেশ এগুলো বেশ ভালো লাগতো। কিন্তু ওইদিকে হাজব্যান্ড ম্যাটারিয়াল বা প্রেম করব, বয়ফ্রেন্ড ম্যাটারিয়াল খুঁজতে গেলে আমার কাছে মনে হতো যে না, এরকম না, আমি তো একটু রণবীর কাপুর টাইপের হিরো চাই, তাকে দিয়ে হবে না, এরকম ছিল আমার চিন্তা ভাবনা। এটা থাকে টিনেজ বয়সে মানুষের, যখন নতুন নতুন কলেজে ভর্তি হয়েছে তখন উনি আমাদের কলেজ ইউনিভার্সিটিতে পড়তেন। যাই হোক, তো এভাবে হচ্ছে ওনার সাথে অনেকক্ষণ কথা বলার পরে আমি পরিচয় করাই দিলাম, ঈশান চৌধুরী আমার হাজব্যান্ড। তো ঈশান জিজ্ঞেস করলো কি করে উনি, তখন ও বলতেছে যে মাসুদ ভাই, আরে ভাই আর বললেন না, যারা বাংলা সাহিত্য থেকে পড়াশোনা করে আমাদের তো চাকরি নেই বললেই চলে, পড়াশোনাটাও মাস্টার্সও কমপ্লিট করতে পারি নাই, এখন হচ্ছে পরিবারের চাপ, টাকা পয়সার অভাব অনটন, কোনো রকমে টিউশনই করাচ্ছে আর চাকরি খুঁজতেছে, মধ্যবিত্তের জীবন আর কি, যেরকম হয়। তো মাসুদ ভাই সেধেই আমাকে বললেন যে চৌধুরী বাড়িতে বিয়ে হয়েছে তোমার, খুব ভালো হচ্ছে আসো, স্বামী এত বড় কর্পোরেট অফিসার, তো আমি হচ্ছে তোমার বাড়িতে আসবো একদিন তোমার হাতে রান্না খাওয়ার জন্য। সে আমাকে এটা বললো, বলার পরে আমি বললাম হ্যাঁ অবশ্যই আসবেন। এখন একজন মানুষ যেচে পরে আমাকে বলতেছে আমার বাড়িতে আসবে, আমি বলবো না যে হ্যাঁ আসবেন? তো আমার হাজব্যান্ডের হয়তো এই জিনিসগুলো ভালো লাগেনি, সে বলতেছে যে আচ্ছা তোমার কি আরও কথা আছে ওনার সাথে, কথা বলবা, কোথাও বসে কথা বলো, আমি চলে যাই, তুমি বাসায় চলে এসো। তো আমি বললাম না না, আর কথা বলতে হবে না, আমি আপনার সাথেই যাই, অন্য একদিন আমরা বসবো। তো মাসুদ ভাই বললো তোমার বাড়িতে কিন্তু চলে আসবো, তুমি আমাকে ঠিকানাটা পাঠাই দিও। তো আমি আর হচ্ছে ঠিকানাটা পাঠাই নাই, বাসায় চলে আসলাম। আসার পরে দেখলাম যে আমার হাজব্যান্ডের যত মানে কালকে সন্ধ্যা থেকে ওনার ব্যবহারটা খুবই ভালো ছিল, গত 4 দিন আগে সন্ধ্যা থেকে যেদিন আমি ছাদে ছিলাম সে আমার সাথে খুব সফটলি কথা বলতেছিল। আজকে তার ব্যবহারটা ঠিক বিয়ের প্রথম রাতের মতো হয়ে গেছে। সে তেমন কিছুই বলল না। বাসায় আসার পরে আমাকে বলল আপনার এই যে মাসুদ ভাই, এই মাসুদ ভাই যাতে আমার বাড়িতে না আসে
এবং তাকে যাতে ঠিকানা পাঠানো না হয়। আমার এসব পছন্দ না, আজে বাজে ফালতু লোক আমার বাড়িতে আসুক। তো আমার বেশ একটু কষ্টই লাগলো। ঠিক আছে, আমার বন্ধুই বলা চলে, তো সে ওনার কাছে ফালতু লোক হয়ে গেল। উনি তো বলতেই পারতো যে আসতে বলো, বা আসলে আমরা হয়তো উনি বসতো, এক কাপ চা খেয়েই চলে যেত। তো মাসুদ ভাই হচ্ছে, তুই যে বললাম প্রেমের টান বা যেটাই বলা চলে, তো উনি হচ্ছে খুঁজে খুঁজে যেভাবেই হোক যোগাযোগ করে আমার শ্বশুরবাড়ির ঠিকানাটা বের করে ফেলছে। একই এলাকায়, আমাদের বাড়ি ওনাদের বাড়ি একই এলাকায়, কীভাবে বের করছে সেটা বলতে পারবো না। তো একদিন শুক্রবারে দুপুরের পরে উনি আমাদের বাড়িতে এসে হাজির। কর্নিং বেল দিছে, আমি গেট খুলে আমি হা হয়ে আসি। তো আমার হাজব্যান্ড যেখানে বলছে যে উনি যাতে আমাদের বাড়িতে না আসে, ঠিকানাটা আমি না পাঠাই, আমি তো ঠিকানাটা পাঠাইনি। তো আমার প্রথম প্রশ্ন ছিল যে আপনি ঠিকানা কোথায় পেলেন? তো বলতেছে তোমার ঠিকানা জোগাড় করা আমার জন্য কষ্টসাধ্য হবে, এতদিন পর দেখা হয়েছে, বসো ভেতরে আসতে বলবো না, এক কাপ চা করো খাই। তখন আমার হাজব্যান্ড সোফায় বসা ছিল, সে বলল এ বাড়িতে কেউ চা খায় না, এ বাড়িতে সবাই ব্ল্যাক কফি খায়, চা তো আমি খাই, প্রতিদিনই আমার জন্য চা করা হয়, তাহলে এই কথা কেন বললো? তখন মাসুদ ভাই হচ্ছে সোফায় বসতে বসতে বলল সমস্যা নাই, এ বাড়িতে কেউ চা খায় না, তাতে কী হয়েছে, আমি খাই, তারপরে হচ্ছে টুম্পা খায়। তো আমার নামটা যে সে বারবার টুম্পা টুম্পা করে, এটা আমার হাজব্যান্ডের একদমই পছন্দ না। সে আমাকে মেহরুন্নেসা বলেই ডাকে এবং তার টুম্পা নামটা ভালো লাগে না। সে অনেকবার বলা হয়ে গেছে এর মাঝে যে কী ফালতু একটা নাম, টুম্পাকে বলে কে ডাকে, এত সুন্দর নাম রেখে ওটা বলে কেন ডাকে তোমাকে সবাই। যাই হোক, তো সেখান থেকে হচ্ছে আমি যখন রান্নাঘরে গেলাম চা করতে, তখন আমার হাজব্যান্ড তাকে বেশ কয়েকটা কথাই শোনাইলো খোঁচা মারা, যে জব নাই এটা সেটা। তখন সে এক পর্যায়ে বুঝতে পারলো যে তাকে অপমান করতেছে বা আমার হাজব্যান্ড পছন্দ করেনি। তখন আমি চা করতে করতেই মাসুদ ভাই উঠলেন এবং আমাকে বললেন, হয়তো আমার আশাটা ঠিক হয় নাই টুম্পা, আমি আসলে বুঝতে পারিনি, আমি ভাবছি যে অ্যাজ এ ফ্রেন্ড আমরা তো দেখা করতেই পারি, 1 ঘন্টা আড্ডা দিতেই পারি, তোমার হাজব্যান্ডের মনে হয় বিষয়টা ভালো লাগেনি, আচ্ছা ঠিক আছে আমি চলে যাই। তো আমার হাজব্যান্ড যখন সে চলে যাচ্ছিল তখন তাকে বললো অবশ্যই চলে যান এবং নেক্সট টাইম কখনো এই বাড়িতে আসবেন না, আমার এসব পছন্দ না, বাইরের মানুষ আমার বাড়িতে আসুক। সে আর ভালো মন্দ কিছু বলল না, চলে গেল এবং বলল যে আপনি অনেক টাকা পয়সা কামাইছেন কিন্তু আতিথেয়তা শিখেন নাই, যেটা আপনার শেখা অবশ্যই প্রয়োজন। তখন আমার বিষয়টা এত খারাপ লাগলো যে বাড়ি বয়ে আসা কাউকে এরকম ব্যবহার করাটা তো একদমই ঠিক হয় নাই। তো আমি তাকে হচ্ছে বললাম যে আপনার এই কাজটা কি একদম ঠিক হয়েছে, মাসুদ ভাইয়ের সাথে এই ব্যবহারটা করা, আপনি কাজটা একদম ঠিক করেন নাই। আপনি চাইলেই হচ্ছে পরে বলতে পারতেন আমাকে কোনো কিছু, যে নেক্সট টাইম যাতে আপনার বাড়িতে না আসে, আমি ওনাকে বুঝাইয়া বলতাম, এরকম ওনার সামনাসামনি এরকম বলাটা ঠিক হয় নাই। আমি জাস্ট এতটুকু কথা বলাতে আমার হাজব্যান্ড হচ্ছে এত পরিমাণে রেগে গেল এবং সে আমাকে বলতে শুরু করলো আমার কোনো যোগ্যতা নাই এবং অযোগ্য লোকের সাথে যত আমার সম্পর্ক, আমি যেমন তেমনই হচ্ছে বন্ধুবান্ধব আমার, আমার তো এই বাড়ির বউ হওয়ারও কোনো যোগ্যতা নেই, সে আমাকে আমার বাবার মান সম্মান বাঁচাতে দয়া করে বিয়ে করছে। অনেক কথা এবং অনেক আজে বাজে কথা, যে তার দয়া এই বাড়িতে থাকতেছি, নিজস্ব কোনো যোগ্যতা নাই, না পারি সংসার সামলাইতে, না পারি ঘরের কাজ, না করছি পড়াশোনা, কোনো কিছুই জীবনে পারি না। অনেক অনেক ইগোতে লাগলো এবং কোনো কথাবার্তা না বলে আমি বললাম যে আপনার আমাকে এত কিছু বলার প্রয়োজন নেই, আপনার যদি আমাকে বোঝা মনে হয় বা আপনার মনে হয় আমার এই বাড়িতে থাকাটা আপনার পছন্দ না, আমি এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, আপনি সময় মতো আমাকে ডিভোর্সটা দিয়ে দিবেন। সে বলল যে হ্যাঁ ডিভোর্সটা দিয়ে দেবো, সেদিকে 2 চোখ যায়, চলে যাও, আমার বাড়ি থেকে বের হয়ে যাও। বাড়ি থেকে বের হয়ে যেতে বলছে, তারপরে তার বাড়িতে থাকবো, এতটা বেহায়ও আমি না, যা হোক রাস্তায় থাকবো, এই লোকের বাড়িতে পর আমি থাকবো না। আমি কি করলাম, খালি পায়ে, জুতা পরতেও মানে খেয়াল নাই, খালি পায়ে, কোনো টাকা পয়সা নেই, কিচ্ছু নাই, সেখানে আমি হচ্ছে বাসা থেকে বের হয়ে গেলাম। এবং আমি বাসা থেকে বের করে চলে গেলাম যে কোথায় আর যাব, বাবার বাড়ির রাস্তাটা যেহেতু বন্ধ, মামার বাড়িতে যাব। তো আমার শ্বশুর বাড়ি থেকে গাড়ি করে গেলেও প্রায় 1.5 থেকে 2 ঘন্টার দূরত্বে হচ্ছে আমার মামার বাড়ি, এবং আপুর সাথে যেই পার্কটাতে আমি দেখা করছিলাম সেখানে গাড়িতে যেতে প্রায় আধা ঘন্টার উপরে সময় লাগে। তো আমি বাসা থেকে বের হয়ে ভাবলাম যে আগে আমি ওখানেই যাই, কারণ ওই জায়গাটাই আমি পায়ে হেঁটে চিনি, এর বেশি আমি ওরকম কোনো কিছু এদিকটাতে আসার পরে চিনি না। তো আমি বাড়ি থেকে বের হয়ে হাঁটা শুরু করলাম, কোথায় যাচ্ছি কী করতেছি সেটা জানি না, তবে ওই রাস্তাটা ধরে হাঁটা শুরু করলাম। এটা সোজা একটা রাস্তা, ওই পার্কটা, ওই যেখানে আপুর সাথে দেখা করলাম ওই জায়গাটা এ বাড়ি থেকে কাছে। তো আমি যখন বের হয়ে গেলাম তার বেশ কিছুক্ষণ পরে আমার হাজব্যান্ডের মাথায় এই বিষয়টা ক্লিয়ার হইলো যে তার একদমই উচিত হয়নি আমার সাথে এই খারাপ ব্যবহার করা,
এবং সেটা কেন করছে। আচ্ছা ঠিক আছে, বাড়িতে আসতেই পারে, আমার বন্ধু তো বাড়িতে আসতেই পারে, এই জন্য সে এরকমভাবে রিয়্যাক্ট করার কি আছে। তো সে আমি বের হওয়ার প্রায় 40 মিনিট পরে তার এটা মনে হয়েছে, এবং 40 মিনিট পরে সে গাড়ি নিয়ে বের হয়েছে আমাকে খুঁজতে। এখন একটা মানুষ 40 মিনিট আগে বের হয়েছে, কোন দিকে হাঁটছে সেটারও কোনো ঠিক ঠিকানা নেই। সে গাড়ি নিয়ে আমার ছবি দেখাচ্ছে রাস্তায় সবাইকে, খুঁজতে 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 তার হঠাৎ করে মনে হলো আমি কি ওই পার্কটাতে যেতে পারি যেখানটাতে আপু আর আমি বসছিলাম। তো সে গাড়ি নিয়ে ওই রাস্তায় হাঁটলো, এবং যেতে যেতে হাঁটতে হাঁটতে, তখন আমি তো খালি পায়ে হাঁটতেছিলাম, আমি একদম পার্কটার কাছাকাছি ততক্ষণে মাত্র আসছি। আর আমি আমার মতো হাঁটতেছিলাম, দাঁড়ায় থাকতেছিলাম, চতুর্দিকের মানুষজনদেরকে দেখতেছিলাম। তো আমি যখন হাঁটতেছি তখন আমার হাজব্যান্ড গাড়ি দিয়ে দেখে যে আমি রাস্তায় হাঁটতেছি এবং আমি খালি পায়ে, এবং গত প্রায় 1 ঘন্টার উপরের সময় হয়ে গেছে আমি হাঁটতে হাঁটতে আমার একটা পা দিয়ে রক্ত বের হইতেছে, এতটা খারাপ অবস্থা হয়ে গেছে, হয়তো কিছুর সাথে লেগে কেটে গেছে বা ছিলে গেছে, এরকম কিছু একটা। তো সে ওইটা দূর থেকে দেখে আমার নাম ধরে আমাকে ডাকতেছে। তো আমি তাকে বারবার বলতেছি যে আপনি এখানে কেন আসছেন, আপনি আমাকে ডিভোর্স দিবেন, যত দ্রুত সম্ভব আপনি আমাকে ডিভোর্স দেন। বলতেছে আচ্ছা ঠিক আছে, ডিভোর্স দিয়ে দেবো, আগে বসো কথা বলি। আমি বলি না, আপনার সাথে আমার কোনো কথা নেই। সে বলতেছে তুমি বাসা থেকে বের হইছো ঠিক আছে, পার্স নিয়ে বের হইতা, ফোন নিতে, টাকা নিতে, জুতা পরতা, তারপরে বের হইতা, রাগ করলেই কি মানুষ এভাবে বের হয়ে যায়, টাকা পয়সা নিয়ে বের হবা না, মানে খুব দুষ্টমির সুরে আমার সাথে কথা বলতেছে। আমি তো কান্না করতেছি আর হাঁটতেছি, কান্না করতে করতে আমার চোখ টোক ফুলে গেছে, রাস্তার মানুষ হা হয়ে আমার মুখের দিকে তাকায় ছিল আমি যতক্ষণ হাঁটতেছিলাম। তখন আমি বলতেছি আপনি আমার সাথে একদম কথা বলেন, আমি এখানে আসছি, একটা না একটা ব্যবস্থা করে আমি হাঁটতে হাঁটতে মামার বাড়িতে চলে যাব, তারপরে ওখান থেকে গিয়ে আমি বাবা মাকে বলবো, আর আপনি আমাকে ডিভোর্স দিয়ে দেন, আমি আপনার সাথে কোনোদিনও থাকতে পারবো না, আর যদি আপনার সাথে থাকার জন্য আমাকে জোর করেন তাহলে আমি মরে যাব। তো সে বলতেছে আচ্ছা ঠিক আছে, মইরো যা করো পরে কইরো, আগে হচ্ছে তোমার পা দিয়ে রক্ত কেন বের হইতেছে, তুমি ব্যথা পাইছো কিছুর সাথে? আমি কিছুই বলতেছি না, আমি জাস্ট একটা কথাই বারবার বলতেছি আপনি চলে যান এখান থেকে, আপনাকে আমি নিতে পারতেছি না। তো সে আমাকে খুব জোর করে একটা বেঞ্চের মধ্যে বসায়, এবং বসানোর পরে টিস্যু এনে, গাড়ি থেকে টিস্যু এনে সে আমার পাটা মুছতেছিল, পরিষ্কার করতেছিল। তো আমি বেশ অবাক হয়ে তার দিকে তাকাইছিলাম যে এই লোক একটু আগে আমাকে ধমকায় বাড়ি থেকে বের করে দিছে, এখন আমার পা ধরে বসে আছে, সে আমার পায়ে রক্ত বের হইতেছে সেটা নিয়ে কেয়ার দেখাইতেছে, গা চলে যাচ্ছে না। সে হচ্ছে স্যানিটাইজার আনে, পায়ে লাগায় এবং পা হচ্ছে ক্লিন করে, ক্লিন করার পরে আমাকে বসায়, বসানোর পরে সে পার্কের যে ঘাস ওখানটাতে বসে, বসার পরে সে বলতেছে যে আমি বারবার জিজ্ঞেস করতেছিলাম আপনি কেন আসছেন এখানে, আপনি না তো আমাকে ভালোবাসেন, না আপনি আমাকে পছন্দ করেন, আমি জাস্ট হচ্ছে আপনার বাড়ির একজন কাজের মহিলা, যেরকম থাকে এরকম থাকতেছি, আপনার ঘরের আপনার সব দেখাশোনার কাজ করতেছি আর থাকতেছি, আমার এরকম জীবন আমি নিতে পারবো না, আপনি আমাকে ছেড়ে দেন, আমার বাবা মা কী করবে, সমাজ কী বলবে, এই চিন্তা আমি করতে চাই না। তখন সে আমার পায়ের সামনে বসে, তখন সে আমাকে বলতে শুরু করে যে শোনো, তোমাকে সেই যেদিন প্রথম দিন আমি দেখছি তুমি রাস্তায় দাঁড়ায় তেঁতুল খাচ্ছিলে, ওই দিনে বুকের বাঁ পাশটা একটু কেমন যেন করে উঠছিল, কিন্তু এই কেমন যেন করে ওঠাটা যে ভালোবাসা হতে পারে বা কাউকে ভালো লাগার প্রথম ধাপ হতে পারে সেটা আবার আমি বুঝি নাই, এর আগে কখনো প্রেম যেহেতু করি নাই, খুব নিজেকে স্ট্রং পার্সোনালিটির দেখাইতে দেখাইতে হয়তো নিজের ভাবনাগুলোকে বুঝতে ভুলে গেছি। এরপরে বাড়িতে যাওয়ার পরে জানতে পারলাম যে এই মেয়েকে দেখতে আসছে সেই মেয়ের ছোট বোন তুমি, তোমার বোনের সাথে আমার ফোনে কথা বলা হয়নি, তোমার বাবা নাকি মাকে বলছে একেবারে বিয়ের পরে কথা হবে, সেজন্য আমি আর ফোন করি নাই, আমার কি তত আমার পার্সোনালিটির দাম নাই কোনো, আমি হচ্ছে চাইলেই হচ্ছে তারা কথা বলতে দিবে না তার মেয়েকে, আমি বেহায়ের মতো কথা বলবো, বিয়ের পরে তো কথা হবেই, আমি মাথায় সেট করে নিয়েছি তোমার বোনের সাথে বিয়েটা হবে। এর মাঝে তুমি ফোন দিলা, ফোন দিয়ে বললাম তোমার বোন বিয়ে করতে চায় না, তখন আমার মনে হলো যে তুমি ছাড়া এই কথা আর কেউ বলতে পারে না, তাই আমি দুষ্টুমি করে তোমার সাথে কথা বললাম, ফোনে তোমার প্রথম ভয়েস শোনা বেশ ভাল লাগলো জানো, ওইদিন কথা বলার সময় নিজের অজান্তেই আমি হাসতেছিলাম যে একটা মেয়ে কতটা পাগল হলে এই ধরনের আচরণ করতে পারে। এরপরেও মা যেহেতু বিয়ে ঠিক করছে, বিয়ে তো তোমার বোনকেই করতে হবে, তোমাকে বিয়ে করবো বা তোমাকে নিয়ে ভাববো এতটাও মাথায় আসে নাই। এরপর গিয়ে তোমার বোনের সাথে দেখা হইলো জুয়েলারি শপে, তখন তোমার বোন যখন আমাকে বলল সে বিয়েটা করতে চায় না এবং সে তার রেজাল্টগুলো বললো এবং সে আমাকে জানাইলো সে বিসিএস পরীক্ষা দিতে চায়, তখন আমার তার জন্য বেশ মায়া হইলো যে একটা মেয়ে হচ্ছে কেন তার স্বপ্নটা বিসর্জন দিবে শুধুমাত্র আমার জন্য, যেখানটাতে সে এত ভালো একজন স্টুডেন্ট এবং চাইলেই সে ভালো একটা পর্যায়ে পৌঁছাইতে পারবে। আবার আমার মায়ের জন্য আমার চিন্তা হচ্ছিল এই বিয়েটা ভেঙে গেলে আমার মা বেশ কষ্ট পাবে। তখন তোমার বোনের সাথে আমি একটা ডিল করলাম যে আচ্ছা ঠিক আছে তুমি চলে যাও, আমি তোমার বোনকে হচ্ছে বিয়ে করব। তখন পর্যন্ত আমার মনে একবারের জন্য তোমার জন্য ভালোবাসি বা
ভালোবাসবো তোমাকে সেটা কখনো আসে না। মনে হয়েছে ঠিক আছে আমার তো বিয়ে করা দিয়ে দরকার, আমি মেয়েটাকে বিয়েটা করি। এরপরে সব কিছু তো আমার হাতেই ছিল এবং গোছানোই ছিল। আমিই সেদে বলেছিলাম যে বিয়ে করতে আসছি, বিয়ে না করে যাব না, আপনার বড় মেয়ে পালাই গেছে, ছোটো মেয়েকে বিয়ে দেন, তাই তোমার বাবা মা তোমাকে আমার কাছে বিয়ে দিছে। কিন্তু বিশ্বাস করো যেদিন থেকে তুমি আমার ঘরে থাকা শুরু করছো এবং যেদিন আমার ঘরে প্রথম তোমাকে আমি বউ সাজে বসে থাকতে দেখছি, ওই দিনই আমার মনে হয়েছে যে না, আমি মনে হয় তোমাকে ভালোবেসে ফেলছি। তুমি ঠিক আছে অনেক দুরন্ত, এর পাশাপাশি তোমার অনেক কিছু আছে যেগুলো ভুল। বয়সের সাথে সাথে এগুলো ঠিক না হলে পরবর্তীতে এগুলোর জন্য জীবনে তোমার অনেক কষ্ট পেতে হইতো। তাই আমার মনে হইলো তোমাকে একটু স্ট্রং করা দরকার, যে তোমার বাবা মা তোমার সাথে কথা বলতে চায় না, তোমার বোন তোমার সাথে কথা বলে না, কেউ নাই দুনিয়াতে আমি ছাড়া, তুমি এই সম্পর্কটাকে মেনে নাও। সেখান থেকে তুমিও হচ্ছে আস্তে আস্তে দেখলাম যে মেনে নেওয়া শুরু করছো। মায়ের সাথে তোমার বেশ ভালো সম্পর্ক, আমার বেশ ভালো লাগতো। আমার মা আর বউ, তোমারও পড়াশোনা করতে ভালো লাগে না, আমার মাও চাইতো না তার বউ পড়াশোনা করুক বা চাকরি করুক। তোমরা দুজন খুব বেশি মিলে গেছো, তোমাদের দুইজনের একসাথে বসা, হাসি, খুনসুটি সব কিছুই আমার বেশ ভালো লাগতো। আমার ড্রয়িং রুমে সিসিটিভি লাগানো, আমি অফিসে বসে দেখতাম তোমরা দুজন এত হাসাহাসি করতেছো, এত মজা করতেছো বসে বসে একসাথে, যখনই তোমাদের দুজনকে দেখে একসাথেই থাকো। তো আমি তোমাকে ওইখান থেকে আরও বেশি ভালোবাসতে শুরু করলাম। কিন্তু কখনো বলবো তোমার কাছে যাব সেই সাহসটা হচ্ছিল না। মনে হচ্ছিল আচ্ছা ঠিক আছে দুজন তো একসাথে থাকতেছি, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। যেদিন তোমাকে ছাদে প্রথম কান্না করতে দেখলাম বেশ কষ্ট হইলো। ভাবলাম যে আচ্ছা মেয়েটা কান্না করতেছে, আমি কি মেয়েটাকে বলে দেবো যে আমি ওকে ভালোবাসি, বা ওরা তো আমাকে নিয়ে ইনসিকিউর ফিল করার কিছু নাই, ওকে আমি সামলে রাখবো। আবার বললাম না, আচ্ছা থাক, তুমি আমার জন্য কিছু ফিল করো না, তোমাকে বললে হয়তো বা তুমি বুঝবাই না, যখন তুমি ফিল করবা তখন না হয় বলবো। এরপরে তোমার মন খারাপ ঠিক করার জন্য আমি তোমার বোনকে ফোন করে বললাম যে ও যেন রাজি হয় তোমার সাথে দেখা করতে। ইভেন আমি তোমার বাবা মাকে এবং তোমার বোনকে না করে রাখছি তোমার সাথে কথা বলতে, যাতে তুমি অ্যাটলিস্ট নিজেকে একটু শক্ত করতে পারো। সব কিছু আমি জাস্ট তার মুখের দিকে চেয়ে চেয়ে শুনতেছিলাম। এরপরে গিয়ে সে আমাকে যেটা বলল যে ওই দিন রাস্তায় যখন তোমাকে আমি দেখলাম এতটা প্রাণোচ্ছল, এতটা হাসি খুশি, তুমি হচ্ছে মাসুদ ছেলেটার সাথে কথা বলতেছিলে, আমার একদম গা জ্বলে যাচ্ছিল যে আমার বউ তো আমার সাথে আজ পর্যন্ত গত 3 মাস হয়ে যাচ্ছে বিয়ের বয়স, এখনও হেসে একটা কথা বলে নেই, তাহলে বাইরের মানুষের সাথে কিসের এত হাসি ঠাট্টা। এবং যখন তোমার ওই ফ্রেন্ড বাড়িতে আসলো আমি ভাবছি তুমিই হয়তো আমার নিষেধ করার পরেও তাকে বাড়ির অ্যাড্রেসটা দিছো। পরবর্তীতে আমি জানতে পারলাম সে তোমার বোনের কাছ থেকে আমার বাড়ির অ্যাড্রেসটা নিছে। এখন সে যখন বাড়িতে চলে আসছে, আমি চাই নাই, বিশ্বাস করো আমি চাচ্ছিলাম না তার সাথে খারাপ ব্যবহার করবো। তোমরা দুইজন দুজনের দিকে এত সে তোমার দিকে এমনভাবে তাকায় ছিল, তোমরা দুজন হচ্ছে এভাবে হেসে হেসে কথা বলতেছিলে, যেটা তো তুমি আমার জন্য বলো নাই। তুমি কি ফ্লেভারের চা খেতে পছন্দ করো, তোমার চা কতটুকু স্ট্রং হয় সেটা সে সব কিছু জানে, আমি তো জানি না। এগুলো আমার বেশ কষ্ট হচ্ছিল কোথাও একটা। আমি আমার রাগের জায়গা থেকে, আমার হিংসা থেকে আমি হচ্ছে তাকে অনেকগুলো কথা শোনাই দিছি এবং হয়তো বা অনেক কিছুই বলে ফেলছি, যেটা আমার একদমই বলা উচিত হয় না। বাড়ি বয়সে মেহমান আসলে তার সাথে এরকম করতে হয় না। কিন্তু আমার কেন জানি কোথাও একটা মনে হচ্ছিল কেউ একজন আমার ভালোবাসার জিনিসে হাত দিতেছে, আমার ভালোবাসায় ভাগ বসাতে আসতেছে। যেহেতু তোমার সাথে আমার মিল নেই, তোমার কাছে কেউ নেই, আমি চাচ্ছিলাম আমি যেন তোমার শেষ অপশন হই এবং তুমি আমাকে ভালোবাসতে বাধ্য হও। সেখান থেকে তোমার মাসুদ ভাই কোথায় উদয় হয়ে গেল আর তুমি তার সাথে এত হেসে হেসে কথা বলতেছো। আমার একটা ভয় ছিল যদি তুমি আমাকে ছেড়ে তার কাছে চলে যাও, সেজন্য তাকে অনেকগুলো কথা হয়তো শোনায় ফেলছি বা বলে ফেলছি। তো বিশ্বাস করো আমি তোমাকে অনেক ভালোবাসি এবং আমি তোমাকে এতটাই ভালোবেসে ফেলছি, তুমি যখন আমার বাড়ি থেকে বের হলা তখন মনে হলো যেন আমার হৃদয়টা টুকরো টুকরো হয়ে গেছে, আমি মনে হয় মারা যাব। আমার হার্টবিটটা এত জোরে জোরে বিট হচ্ছিল তোমার কথা টেনশন করে, যে কোথায় গেছো তুমি, যদি তোমার কিছু হয়ে যায় আমি মাকে কী জবাব দিব, বা আমি সারা জীবন নিজের সাথে কিভাবে চোখ মেলাবো, কিভাবে আমি হচ্ছে সারা জীবন বেঁচে থাকবো তোমাকে ছাড়া। তো আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, তুমি বাড়িতে চলো এবং সারা জীবন তোমাকে আমি অনেক ভালোবাসবো এবং অনেক আগলে রাখবো। প্লিজ তুমি হচ্ছে তারপর আমার বাড়ি থেকে বের হয়ে যেও না। আমি এই যে তোমার পায়ের সামনে বসে আছি, ক্ষমা চাইলাম, যাও আমি তোমার পায়ে ধরে মাফ চাইলাম, তুমি আমাকে হচ্ছে তারপরে বাড়িতে আমার সাথে চলো। তো আর কিছু হোক আর না হোক লোকটার সাথে তো বিয়ে হয়েছে, কবুল পড়ছে তার নামে। তার দিকে বেশ এই কথাগুলো যখন বলতেছিল আমার মনে হলো ওই মুহূর্তটাতে আমি মনে হয় তাকে ভালোবেসে ফেলছি, যে ঠিক আছে কেউ তো আছে যে হচ্ছে আমাকে এতটা বুঝলো, যেটা তো আমার বাবা মা কখনো বোঝে নাই, এবং আমাকে স্ট্রং বানানোর জন্য সে আমাকে সবার কাছ থেকে দূরে রাখছে। আর বাকি কোনো কিছু বলতে পারি না, ওই যে বললাম বিয়ের অন্যরকম একটা শক্তি থাকে পবিত্র সম্পর্কের। সেখান থেকে আমার মনে হলো যে ঠিক আছে লোকটা যেহেতু আমাকে এতটা চায়, আমিও না হয় তাকে ভালোবাসার চেষ্টা করি
তখন আমি তাকে জিজ্ঞেস করলাম, সত্যিকারে ভালোবাসেন আমাকে? সে আমার দিকে তাকায়া বললো যে আমার জীবনের প্রথম ভালোবাসা কিন্তু তুমি। সত্যিকারের বাসি মিথ্যাকারের বাসি সেটা বলতে পারি না, তবে প্রথম কারোর জন্য হার্টবিট বেড়ে যাওয়ার যে ব্যাপারটা সেটা তোমাকে দেখার পরই হয়েছে। তার মানে তুমিই হয়তো বা প্রথম সেই ভালোবাসা, বা সারা জীবন যার সাথে সংসার করা যায় সেরকম কিছু তুমিই হবা, এছাড়া অন্য কেউ না। তো এই কথাগুলো শোনার পরে বললাম ঠিক আছে, তো আমাকে আপনি এভাবে বেঁধে রাখতে পারবেন না। আমি আপনার এই কড়া নিয়মে আমি বাঁধতে চাই না। আমি আমার মতো জীবনটা বাঁচতে চাই। ঠিক আছে, আমি পড়াশোনা করি না, ঠিক আছে, আমার লেখালেখি করতে ভাল লাগে, আমি লেখালেখি করতে চাই, আমি ইচ্ছে হলে ঘুরতে যেতে চাই, ইচ্ছে হলে বাসা থেকে বের হইতে চাই, সব কিছু করতে চাই। তখন ঈশান আমাকে বলল, তুমি সব করতে পারবা, তোমার যা খুশি তাই করতে পারবা, কিন্তু সবটা আমার সাথে থেকে, আমাকে সাথে নিয়ে এবং আমাকে পাশে রেখে তোমার সবটা করতে হবে। যদি তুমি এটাতে রাজি থাকো তাহলে আমি তোমাকে তোমার জীবন তুমি যা করতে চাও তাই দিব। তখন আমি বললাম যে ঠিক আছে, আমিও আপনাকে ভালোবাসার যথাসম্ভব চেষ্টা করব। এবং তার সাথে হেঁটে চলে যাওয়ার জন্য যখন দাঁড়াইলাম, তখন সে আমাকে কোলে তুলে নিল এবং এই প্রথমবার সে আমাকে এতটা কাছ থেকে স্পর্শ করলো। এবং আমি পড়ে যাওয়ার ভয়ে তার গলাটা জড়ায় ধরলাম এবং তার মুখের দিকে বেশ কিছুক্ষণ তাকাইছিলাম। এই লোকটা আমার হাজব্যান্ড, সে দেখতে তো বেশ সুদর্শন, আর সব কিছু মিলেমিশে সে আমাকে ভালোবাসে। তার মানে এখন নিজেকে একটু অন্যরকম একটা যায়। এতদিন তো মনে হচ্ছিল অবহেলার জায়গায়, যে যে আমার আপু হচ্ছে তাকে রিজেক্ট করছে, সে আমাকে সিলেক্ট করছে সেখান থেকে, যে তার কাছে কোনো অপশন নাই। বাট এখন মনে হয় যে না, সে যেহেতু আপুর আগে আমাকে দেখেই পছন্দ করছে, তাহলে হয়তো আল্লাহ তার সাথে আমার জোড়াটা লিখে রাখছে। এভাবে চলে গেলাম স্বামীর কোলে উঠে শ্বশুর বাড়ি এবং নতুন জীবনের সূচনা করার শুরু করলাম এবং তাকে ভালোবাসার চেষ্টা করা শুরু করলাম। এখান থেকেই আমাদের নতুন একটা ভালোবাসার উপাখ্যান হইল। তো এই ছিল গল্পটা। কেমন লাগলো অবশ্যই জানাবা। লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলবা না, তোমরা ইদানিং একদমই লাইক কমেন্ট করতে চাও না। তো আজকের জন্য এতটুকুই থাক। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।